রাইটিং প্রসেস, ইংলিশ রাইটিং স্কুলের। রাইটিং স্কিলসে আমরা ছিলাম, তাই তো? তো আমরা রাইটিং প্রসেসটা শেষ করেছিলাম এবং তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম। জি স্যার। তোমরা পড়েছো? স্যার কোনো জায়গায় কারো সমস্যা জি আছে? স্যার পড়ছি। আচ্ছা, সমস্যা থাকলে একটু হাত তুলতে পারো। যদি সমস্যা না থাকে তাহলে আমরা প্যারাগ্রাফটা পড়া শুরু করব, কারণ আমাদের একটু দ্রুত যেতে হচ্ছে। এই কারণেই যে যদি কারো সমস্যা থাকে একটু বলো, না হলে আমরা প্যারাগ্রাফ পড়া শুরু করব। আর এভাবে প্রত্যেকটা আইটেমের কোশ্চেন। স্যার আমার রিডিং স্কুলের একটা প্যাসেজের সমস্যা আছে। আচ্ছা, ওটা আমরা বুধবারে আলোচনা করব, তাই না? ওটা বলেছিলাম লাস্ট বুধবারে আলোচনা করব, ঠিক আছে? স্যার এটা হ্যাঁ বলো। স্যার স্কিমিং এন্ড স্ক্যানিং এই দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করব? পার্থক্যটা তো ওখানে বলাই হয়েছে। যেটার জন্য স্কিমিংটা হলো কোনটা বলো তো? যেখানে তুমি স্পেসিফিক উত্তর খুঁজবা না একটা ডিটেলস সামারি খুঁজবা, কোনটা? ওখানে তো আমি উদাহরণ সহ দিয়েছিলাম, উদাহরণ সহ বুঝিয়েছিলাম। স্পেসিফিক ইনফরমেশন যেটা দিয়ে বলা হচ্ছিল কি কয়টা দল খেলবে, এটা খোঁজার জন্য কোন প্রসেস নিয়েছিলাম আমরা, মনে আছে? ইনফরমেশন কোনটা কোনটা সেটা? স্ক্যানিং ইনফরমেশন। দুটা তো একই জিনিস, কিন্তু দুটাই কুইক রিডিং, কিন্তু কোনটা স্পেসিফিক আর কোনটা স্পেসিফিক ইনফরমেশন না, কিন্তু ওভারঅল একটা ধারণা কোনটাতে। এই দুটো জায়গায় তো খেয়াল রাখতে হবে, এই দুই জায়গায় পার্থক্য। তাছাড়া তুমি আলাদা করে বুঝবা কেমন করে যে কোনটা স্ক্যানিং আর কোনটা স্কিমিং? বলো, জায়গা তো এই জায়গায়, তাই না? এটা কিন্তু উল্টাই ফেলছো, বলো উল্টাই ফেলছো কি না সবাই? আমাকে এই উত্তরটা যে দিতে পারবে মনে করবা যে তার কাছে ক্লিয়ার আছে। স্কিমিং হচ্ছে ওভারঅল একটা ধারণা, আর স্ক্যানিং হচ্ছে স্পেসিফিক যেটা চাচ্ছি সেটা। হ্যাঁ, তাহলে এইটুকুই এইটুকুই, আর তো কিছু না, তাই না? হ্যাঁ, কোথায় গেল আমাদের প্রি রাইটিংয়ে ছিল, তাই না? এই যে স্ক্যানিং হচ্ছে কি, শুধু এটুকু লাগবে। স্ক্যানিং হচ্ছে টু ফাইন্ড আউট স্পেসিফিক ইনফরমেশন। এটার জন্য তুমি যেভাবে পড়বা সেটা হচ্ছে স্ক্যানিং। মানে স্পেসিফিক ইনফরমেশনের জন্য কি আমি সব লাইন পড়বো, সব কিছু পড়বো? না স্যার। না। হ্যাঁ, তাহলে এখানে বলা আছে 2026 সালে কয়টা দল খেলবে। আমি কি 2022-এর দিকে তাকাবো, না কোথায় 2026 লেখা আছে সেই জায়গায় খুঁজবো? 2026 তাহলে 2000 এইটুকু খুলবো। তাহলে বাকিগুলোকে আমি পড়লাম, আর কি পড়ার দরকার আছে আমার আর কিছু? না, তাহলে বাদ দিয়ে পড়ছি। এটাই হচ্ছে কি আমাদের স্ক্যানিং, ঠিক আছে? এটাই হচ্ছে কি স্ক্যানিং। আমি সব পড়বো না, শুধু আমি বুঝবো যে এই জায়গায়, মনে করো একটা জায়গায় বলা হলো যে 5টা জেলার নাম দিয়ে একটা বইয়ে মনে করো 5টা জেলার নামে লেখা আছে। বলা হচ্ছে যে মেহেরপুর জেলা, মুজিবনগর মেহেরপুর জেলাতে অবস্থিত, এই কথাটা লেখা আছে প্যাসেজের ভিতর। তোমার প্রশ্ন হচ্ছে মুজিবনগর কোন জেলায় অবস্থিত? তাহলে তুমি এখন ওই প্যাসেজের মধ্যে কোন শব্দটা খুঁজবা, কোন ওয়ার্ডটা খুঁজবা? মুজিবনগর। না, মুজিবনগর তুমি তো মেহেরপুর জানো না, তুমি খুঁজবা মুজিবনগর। যে মুজিবনগর কোন জেলায় অবস্থিত, তুমি তো জানোই না যে কোন জেলায় অবস্থিত, তুমি জানো হচ্ছে মুজিবনগর শব্দটা। তাহলে মুজিবনগরটা মাথায় আছে যে মুজিবনগর বলে একটা শব্দ আমাকে খুঁজতে হবে। তাই বলে কি তুমি এখন কি সব ওয়ার্ড পড়বা, নাকি মুজিবনগর মুজিবনগর এইটা খুঁজবা? মুজিবনগর। হ্যাঁ, এইটা খুঁজবা, তাই না? তাহলে এইটা যখন তুমি খুঁজবা তখন বাকিগুলো তুমি ইগনোর করে যাচ্ছ। ওগুলোকে তুমি মুজিবনগর শব্দটা নাই যে প্যারাগ্রাফে, সেটা তুমি পড়তেছো না, ঠিক আছে? মুজিবনগর শব্দটা যেখানে আছে সেখানে তুমি পড়তেছো, পড়ে দেখলা না এটা জেলার নাম উল্লেখ করা নাই। আবার মুজিবনগর কোথায় আছে সেখানে গেলা, গিয়ে দেখলা জেলার নাম উল্লেখ করা আছে। এভাবে তুমি পেপারে বা কোথাও খোঁজার চেষ্টা করতেছো, ঠিক আছে? আর ওভারঅল ধারণার জন্য করবো কি আমরা, দেখো টু গেট আ ওভারঅল অর জেনারেল ওভারভিউ অফ দ্য টেক্সট। এটা কোনটা? এটা হচ্ছে স্কিমিং, তাই তো? স্কিমিং। তাহলে এই দুটো জায়গায় খেয়াল করবে, দুটাই এখানে যখন করবে তখন কি তুমি বাদ দিয়ে পড়তে পারবা, নাকি তোমাকে পুরোটাই পড়তে হবে? না স্যার, দিয়ে একটা ধারণা নিতে হবে। পুরোটাই পড়তে হবে। পুরোটা পড়তে হবে, তাই তো? না স্যার, পুরোটা পড়ে একটা ধারণা নিতে হবে। হ্যাঁ, ওভারঅল একটা ধারণা নিতে হবে। হ্যাঁ,
আচ্ছা, তো ঠিক আছে। তো এবার তাহলে আমরা আর কারো সমস্যা থাকলে বলো পিছনের বিষয় নিয়ে। স্যার ডিসকোর্স মার্কারটা একটু বুঝাই দেন। ডিসকোর্স মার্কার্স হলো যত রকমের লিঙ্কার্স আছে, তাই তো, যত রকমের কনজাংশন আছে, প্রোনাউন রেফারেন্স আছে, তো এই সবই হচ্ছে কি ডিসকোর্স মার্কার্সের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো? মানে ডিসকোর্স তুমি যে আলোচনা করবা, তো ডিসকোর্স মানে কি আলোচনা, আলোচনার যে তুমি ইয়াগুলোকে চেঞ্জ করবা, ডিসকোর্সের যে ধারাগুলোকে চেঞ্জ করবা। মনে করো তুমি একটা জিনিস বলতেছো যে আমি খুবই সুখে আছি, একটু মিউট রাখো। বলতেছো আমি খুবই সুখে আছি, কিন্তু এই যখন কিন্তুটা আমি মানে ব্যবহার করলাম তখন কি আমি পজিটিভ কথা বলবো না বিপরীত কথা বলবো? বলো তো একজন। বিপরীত কথা। তাহলে কি হলো, আমার ডিসকোর্সটা ঘুরে গেল, তাই তো। ডিসকোর্সটা ঘুরে, এটা কোনো সেন্টেন্স দিয়ে হতে পারে, এটা কোনো ফ্রেজ দিয়ে হতে পারে, এটা কোনো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে হতে পারে, কোনো প্রিপোজিশন দিয়ে হতে পারে, মানে যেটা দিয়ে বোঝানো হবে যে তোমার ডিসকোর্সটাকে মার্ক করা হচ্ছে, মানে কি যে তুমি এখন একই ধাঁচে কথা বলতেছো নাকি বিপরীতমুখী কথা বলতেছো, এরকম বিষয়গুলোকে আমরা আঁচ করার জন্য, দেওয়ার জন্য এই মার্কগুলো ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে কি কেমা বাড়ির বই আছে? হ্যাঁ, এখন বই থেকে তোমাদের কাজ হবে, আমি তো কোশ্চেন আনসার গুলো দিয়ে দিয়েছি, তার সাথে তোমাদের কাজ হবে কেয়ামা বাড়ির যে বইটা আছে সেই বই থেকে সে বইয়ের পেজটা গেল কই, হাই হাই। আচ্ছা, ওটাকে আমি শেয়ার করেছিলাম। স্যার আপনি এই যে গুগল ক্লাসরুমে যে এরকম দেখালেন ওই ক্লাসগুলো আছে, কিন্তু আমরা কেমন দেখতে পাচ্ছি না স্যার। আমি ক্লাসগুলো দেখবো, দেখতে পাচ্ছি। দেখতে পাবো না কেন? তুমি গুগল ক্লাসরুমে গেলে তোমাকে তো ইয়াতে দেখানো হয়েছিল জয়েন করার পর, যে তুমি একটা স্ক্রিনশট দাও, সেই স্ক্রিনশট অনুসারে দেখানো হয়েছিল না, এই জায়গায় গেলে পাবা। তুমি গুগল ক্লাসরুমে ঢুকবা, ঢুকে ক্লাস ওয়ার্ক যাবা, ক্লাস ওয়ার্কে গিয়ে তারপর দেখবে। স্যার আমি গুগল ক্লাসরুমে গিয়ে ওখানে তো কোনো, আপনি যে আগে একটা পেজের মতো দেখা যাচ্ছিল, কিন্তু ওটা কোনো কিছুই দেখা যাচ্ছে না এখন। ওখানে শুধু জয়েন এরকম লেখা আছে। বুঝতে পেরেছি, তুমি তাহলে গ্রুপের মেসেজগুলো পড়ো আমাকে না। কি, তুমি তো গ্রুপের মেসেজগুলোই পড়ো না, এই জন্য সমস্যাটা। তোমাদের তো সবাইকে রিমুভ করা হয়েছে নাকি? হ্যাঁ জি স্যার। এটা কি তুমি জানো? জি স্যার। তাহলে জানোই যখন রিমুভ করা হয়েছে, হ্যাঁ রিমুভ করা হয়েছে তো, তাহলে তুমি তো ঢুকতে পারবে না, এটা স্বাভাবিক। তোমাকে তো মেসেজে বলে দেওয়া হয়েছে যে রিমুভ করা হয়েছে, তোমরা আমাকে আবার যুক্ত হওয়ার জন্য কোড চাইবা। যদি তুমি কোড না চাও তাহলে তোমার তো এটা দেখাবেই, আমি তো বলেই দিয়েছি ক্লিয়ার করে, তাই না? কেন রিমুভ করা হয়েছে সেটাও তো বলেছি। তাহলে এখন তোমাকে আবার যুক্ত হতে স্যার হবে। আমি তো মেসেজ দিয়েছিলাম, কিন্তু আপনি তো কোড দেননি। এই যে, তাহলে তুমি আবার মেসেজ দিবা, হয়তো মিস গেছে। হ্যাঁ, বা আমি হয়তো মিস করে ফেলেছি মেসেজটা দেখতে, আবার কোড দিয়ে চাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো। আচ্ছা, একটু মিউট রাখো। মোনায়েম, একটু মিউট রাখতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো, এই যে কেমা বাড়ির যে বইটা আছে, এই বইয়ের যে ব্রিফ কোশ্চেনগুলো আছে, শর্ট কোশ্চেনগুলো আছে, এগুলো একটু রিডিং দিয়ে নিবা। আমি তো দিয়েছি আনসার সহ, তারপরে এগুলো একটু পড়বা। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিলে একটা ধারণা হবে, এগুলো একটু পড়বা, মনে থাকবে। এখানে দেখো দেওয়া আছে বেসিক কিছু জিনিস, এখানে দেওয়া আছে। স্যার হোয়াট ইজ প্লেজারিজম? প্লেজারিজম এটা তো পরীক্ষা আইছে স্যার। হ্যাঁ, যদি এসে থাকে তাহলে বাদ দিয়ে যাবা, যদি পরীক্ষায় আসে। কি হিসাবে আসছে, ব্রিফ না শর্ট কোশ্চেন হিসেবে আসছে? শর্ট কোয়েকশন। হ্যাঁ, তাহলে শর্ট কোশ্চেন হিসেবে ওটা বাদ দিয়ে পড়বা। যেহেতু আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে 2023-এ যেগুলো আসছে, যে 2023-এ যেগুলো আসছে সেগুলো বাদ দিবা। কই শর্ট কোশ্চেনে তো প্লেজারিজম আসছে, এটা 2022-এ আসছিল, 23-এ তো আসেনি, 2022-এ আসছে। হ্যাঁ, এটা কি ব্রিফে আসছে? হ্যাঁ, ব্রিফে আসছে, তাই তো। এই যে ব্রিফে আসছে, শর্টে আসেনি, ব্রিফে দেখো। ওটা 2022-এ শর্টে আসছে, 2023-এ আবার ব্রিফে আসছে।
আবার দেখো স্ক্যানিং, দেখো মানে ঘুরে ফিরে স্কিমিংটা আসছে 2022-এ, স্ক্যানিংটা আসছে 2023-এ। ঠিক আছে, এইভাবে দেখবো যে ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই আসে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো একটু দেখে নিবা, এর ভিতরে আশা করি কমন পাবা। তারপরে একটু ওভারঅল ধারণা নিতে হবে, কারণ তোমাদের বুঝতে হবে, পড়তে হবে। এই জন্য কেমা বাড়ির বইটাকে একটু রিডিং দিবা। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় সেগুলো নিয়ে তো আমরা কথা অবশ্যই বলবো। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ে আজকে। হ্যাঁ, প্যারাগ্রাফ হলো আমাদের সেকেন্ড টপিক। এটাও খুবই ইন্টারেস্টিং এবং খুবই বেসিক জিনিস, এটা আমাদের ভালো করে বোঝা উচিত। প্যারাগ্রাফ কয় পেজ লিখতে হয়? প্রথম প্রশ্ন, প্যারাগ্রাফ কয় পেজ লিখতে হয়? প্যারাগ্রাফে কয়টা প্যারাগ্রাফ থাকে, মানে প্যারাগ্রাফ কয়টা হয়, প্যারা হয় কয়টা প্যারাগ্রাফে? প্যারাগ্রাফে একটাই প্যারা থাকে। তিনটা প্যারাগ্রাফ। একটা আর তিনটা প্যারাগ্রাফ মানে কয় পেজ লিখতে হয় প্যারাগ্রাফ? একটা প্যারাগ্রাফ কয় পেজ হয়? স্যার এটা তো নির্দিষ্ট কোনো পেজের নাই। হ্যাঁ, প্যারাগ্রাফ কি বেশি বড় করে লেখা যায়? একটা এসেতে আমরা প্যারাগ্রাফ পাই, প্যারাগ্রাফই যদি বিশাল হয় তাহলে কি প্যারাগ্রাফ বলা যাবে? তাকে আর বলো না না স্যার। প্রধানত বড় একটা রাইটিং এর ছোট ছোট অংশ, তাই তো, সেগুলো আমরা করি কি একটা প্যারাগ্রাফ বলে কোনো নির্দিষ্ট রাইটিং নাই। প্যারাগ্রাফ হচ্ছে রাইটিং এর একটা পার্ট, মানে সেটা আমরা লেটার লিখি, সেটা আমরা নোটিশ লিখি, সেটা আমরা এসে লিখি, যাই লিখি না কেন, একটা মানে একটা লেখার যে অংশ বা খণ্ড একটা বড় রাইটিংয়ে, সেটা একটা প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফ কখনো ফুল রাইটিং হয় না। প্যারাগ্রাফ হচ্ছে বড় রাইটিংয়ের একটা ছোট তথ্য, একটা তথ্য একটা প্যারাগ্রাফে থাকে। তো প্যারাগ্রাফ বলে আমরা জীবনে কোনো কিছু লিখি বলো তো? এমনিতে একাডেমিক ছাড়া আমরা এসে লিখি, রিপোর্ট লিখি, লেটার লিখি, নোটিশ লিখি, মেমো লিখি, কিন্তু প্যারাগ্রাফ কি কোথাও লেখা হয়? কোনো অফিসিয়াল কাজে প্যারাগ্রাফ লেখা হয় বলো? না না তাহলে প্যারাগ্রাফ হচ্ছে একটা অংশ মাত্র, তাই তো, ওকে আমরা ফুল রাইটিং হিসেবে ধরি না। তাহলে একটা প্যারাগ্রাফকে ফুল রাইটিং হিসেবে ধরি না, তারপরেও তার একটা ফুল একটা ফরম্যাট রয়েছে, যেটা আমরা জানি। একটা প্যারাগ্রাফে একটাই প্যারা হয়। অনেকে বলে স্যার প্যারাগ্রাফে কয়টা প্যারা দিব? আরে বাবা, তুমি বোকার মতো কথা বলতাম না। প্যারাগ্রাফ মানে তো একটা প্যারা, একটা বড় রাইটিংয়ের একটা ছোট একটা অংশ। তাহলে সেখানে আবার একটার বেশি কয়টা প্যারাগ্রাফ থাকবে? একটাই প্যারাগ্রাফ থাকবে, এবং এটা কোনো পেজ না। পরীক্ষার সময় তুমি লিখবা, যেহেতু তোমার ইনফরমেশন তুমি একটা বিষয়ের সাথে রিলেটেড কতটুকু দিতে পারবা, তার উপরে তোমার প্যারাগ্রাফের কত পেজ হবে না হবে নির্ভর করবে। আর পেজের উপরে কখনো নাম্বার হয় না, এটা একটু ভালো করে খেয়াল রেখো। আচ্ছা, তাহলে এখন প্যারাগ্রাফটা কি সেটা তো বুঝলামই। প্যারাগ্রাফ হচ্ছে কি? পুরো একটা বড় রাইটিংয়ের ছোট্ট একটা অংশ, যেখানে আমরা একটা ছোট টপিক নিয়ে কথা বলি। ব্যাপারটা কেমন? যেমন মনে করো তুমি একটা এসে লিখতেছো। এসে লিখতেছে কি যে বলতে পারি কি, দ্য পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের পপুলেশন প্রবলেম নিয়ে তুমি লিখতেছো। তাহলে এখানে তুমি তিনটা বিষয় নিয়ে কথা বলবা। একটা বিষয়ে থাকবে হচ্ছে মনে করো পপুলেশন প্রবলেমের কারণ কি, আরটা থাকবে হচ্ছে পপুলেশন প্রবলেমের ফলাফল কি, আর একটা হচ্ছে পপুলেশন প্রবলেমের সলিউশন কি। তার সাথে থাকবে একটা ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে কনক্লুশন। তাহলে এখানে কয়টা প্যারাগ্রাফ হবে বলো তো? টোটাল 5টা প্যারাগ্রাফ, তাই তো? কারণ তুমি একটা প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন করতেছো, আর একটা প্যারাগ্রাফে তুমি কি লিখছো? কজগুলো, কারণগুলো। তাই জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? তাহলে নিশ্চয়ই ওই প্যারাগ্রাফে জনসংখ্যা বৃদ্ধির কারণই দিব। ওই প্যারাগ্রাফে কি জনসংখ্যা বৃদ্ধির ফলাফল দেওয়া যাবে বলো তো? কারণ ওটা নিয়ে আমরা আলাদা একটা প্যারাগ্রাফ করবো। কারণ কি, একটা প্যারাগ্রাফে একটা থট নিয়ে কথা বলা হয়, একটা টপিক নিয়ে কথা বলা হয়। আমি এখানে শুধু কথা বলবো হচ্ছে টপিকটা হবে কারণ। অতএব যত কারণ আছে আমি একটা প্যারাগ্রাফে দিব, যত ফলাফল আছে সেটা নিয়ে আরেকটা প্যারাগ্রাফ করব, যত সমাধান আছে ওটা নিয়ে আরেকটা প্যারাগ্রাফ করব। এইভাবে আমরা তিনটা মেইন প্যারাগ্রাফ করতে পারি একটা এসের জন্য। তাহলে পপুলেশন প্রবলেমের কারণ, এটাই একটা প্যারাগ্রাফ। পপুলেশন প্রবলেমের সলিউশন, এটা একটা প্যারাগ্রাফ। পপুলেশন প্রবলেমের কি ফলাফল গেল, তাই তো, সলিউশন গেল, কারণ গেল, এগুলো কি এক একটা প্যারাগ্রাফ। তাহলে যার ভিতরে আমি কারণ দিব সেইখানে তো আর ফলাফল দিলে হবে না, সেইখানে তো আর সলিউশন দিলে হবে না। ঠিক আছে? আবার মনে করো আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এসে লিখবো, যেখানে শুধু এসের নামই হচ্ছে দ্য রিজনস বিহাইন্ড পপুলেশন প্রবলেম। তাহলে দ্য রিজনস বিহাইন্ড পপুলেশন প্রবলেম, এটা হচ্ছে একটা এসে। এই এসের ভিতরে কি আমরা সলিউশন আনতে পারবো? এই এসের ভিতরে কি আমরা ফলাফল আনতে পারবো বলো তো ভাই? এই এসের প্রধান আলোচনার বিষয়ই হচ্ছে যে আমরা এখানে শুধুমাত্র রিজন দিব। তাহলে রিজন যতগুলো হবে প্রত্যেক নেমে আলাদা করে একটা প্যারাগ্রাফ করতে পারি, যে আমি টোটাল মনে করো 10টা রিজন দেখাবো।
তাহলে 10টা রিজনের জন্য 10টা প্যারাগ্রাফ হবে। ফার্স্ট রিজন একটা দেখাবো, সেখানে নিয়ে আলোচনা করবো রিজনটা কি, কেন এটা এর কারণ, সেকেন্ড রিজন, থার্ড রিজন, এভাবে করে আমি 10টা 5টা 6টা রিজন, যে কয়টা রিজন আমি দেখাবো সেই কটা নিয়ে আমার প্যারাগ্রাফ হবে। তাহলে প্যারাগ্রাফ মানে একটা সিঙ্গেল টপিক, একটা সিঙ্গেল টপিকের সাথে রিলেটেড, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স বা আইডিয়াগুলো, ঠিক আছে। তাই বলছে দেখো, আ প্যারাগ্রাফ ইজ আ সিরিজ অফ সেন্টেন্সেস দ্যাট আর অর্গানাইজড অ্যান্ড কোহেরেন্ট অ্যান্ড আর অল রিলেটেড টু আ সিঙ্গেল টপিক। আমরা কোহেরেন্স বা কোহেশন, কোহেরেন্স অ্যান্ড কোহেশন শব্দের সাথে পরিচিত হয়ে এসেছি, তাই না? কোহেশন হচ্ছে কি স্ট্রাকচারাল ইউনিটি, তাই না? কোহেশন হচ্ছে স্ট্রাকচারাল ইউনিটি, আর কোহেরেন্স হচ্ছে থটের ইউনিটি, ইউনিটি অফ আইডিয়া, ইউনিটি অফ আইডিয়া অর থট। তাহলে প্যারাগ্রাফে আমরা ইউনিটি অফ কোহেরেন্ট বলতেছি, মানে ইউনিটি অফ আইডিয়া থাকতে হবে। মানে আমি এই প্যারাগ্রাফে আলোচনা করব শুধুমাত্র রিজন, তার মানে রিজনের বাইরে আমি আর কোনো কথা এর ভিতরে বলবো না। যদি বলি তাহলে ইউনিটি নষ্ট হবে, কারণ আমরা দেখেছি যে ইউনিটি অফ থট অর আইডিয়া এটা কিন্তু গুড রাইটিংয়ের একটা ফিচার। অতএব যে রাইটিংয়ের ভিতরে থট বা আইডিয়ার ইউনিটি নেই, সেই রাইটিংকে আমরা গুড রাইটিং বলতে পারবো না। তার মানে তাহলে একটা গুড প্যারাগ্রাফ হতে হলে সেখানে নিশ্চয়ই আইডিয়াগুলো কেমন হতে হবে? অর্গানাইজড অ্যান্ড কোহেরেন্ট, তাই তো? এবং প্রত্যেকটা সেন্টেন্স কি হতে হবে? রিলেটেড টু আ সিঙ্গেল টপিক। সিঙ্গেল টপিক মানে রিজন অফ পপুলেশন প্রবলেম। তাহলে রিজনগুলোকে সাপোর্ট করতে হবে। যেটা দিয়ে রিজন হবে না সেই সেন্টেন্স আমি এখানে আনতে পারবো না। কথা বুঝতে পেরেছো? তাই বলছে অলমোস্ট এভরি পিস অফ রাইটিং ইউ ডু ইজ লঙ্গার দ্যান আ ফিউ সেন্টেন্স শুড বি অর্গানাইজড ইন্টু প্যারাগ্রাফ। অতএব একটা প্যারাগ্রাফে কয়টা সেন্টেন্স থাকবে, এটা হলো কথা। একটা প্যারাগ্রাফে কয়টা সেন্টেন্স থাকে বলা যাবে? এক থেকে একাধিক, কখনো একটা প্যারাগ্রাফ কিন্তু একটা সেন্টেন্স দিয়ে হয়ে যায়, তাই তো? কারণ একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ অনেক সময় বড় রাইটিংয়ে করে থাকি। কিন্তু মনে রাখবো যে কমপক্ষে মিনিমাম 5 থেকে 6টা সেন্টেন্স থাকতে হবে, কারণ একটা প্যারাগ্রাফের একটা ফর্ম আছে, ঠিক আছে? একটা প্যারাগ্রাফের একটা ফর্ম আছে, সেই ফর্মটা যদি কমপ্লিট না হয় তাহলে তাকে আমরা প্যারাগ্রাফ বলি না। এই জন্য বলা হচ্ছে যে অন্তত কোনো রাইটিং, যে রাইটিংয়ে দেখো লঙ্গার দ্যান আ ফিউ সেন্টেন্স, লঙ্গার দ্যান আ ফিউ সেন্টেন্স, ফিউ সেন্টেন্স মানে 4-5 সেন্টেন্স, তাই তো? এর থেকে একটু বড় হবে, সেটাকে আমরা একটা প্যারাগ্রাফে অর্গানাইজ করতে পারি। এক সেন্টেন্সে কখনো আমরা প্যারাগ্রাফ করি না, ঠিক আছে তো? সেটা একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু একটা প্যারাগ্রাফ হতে হলে কী করতে হবে? সেখানে কমপক্ষে 4-5টা সেন্টেন্স থাকতে হবে, এবং সেখানে 3টা পার্ট থাকতে হবে একটা, সেটা আমরা আসতেছি। দেখো কারণ কি, দিস ইজ বিকজ প্যারাগ্রাফ শো আ রিডার হোয়ার দ্য সাবডিভিশনস অফ অ্যান এসে বিগিন অ্যান্ড এন্ড। দেখো তার মানে প্যারাগ্রাফ মানে হলো একটা এসের সাবডিভিশন। সাবডিভিশন মানে হচ্ছে যে কোথায় প্যারাগ্রাফটা শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়, মানে কোথায় আমি রিজন দেওয়া শুরু করেছি এবং কোথায় গিয়ে রিজন দেওয়া শেষ করব, দিয়ে আবার আর একটা নতুন প্যারাগ্রাফ শুরু করব, সেখানে আমরা ইফেক্ট বা ফলাফল দেখাবো। তাহলে ফলাফল যেখানে শুরু করব সেখানে আবার আমরা উল্লেখ করব যে এই প্যারাগ্রাফের ভিতরে ফলাফল দেখানো হবে, এবং শেষে গিয়ে বলবো এই হলো আমাদের ফলাফল। তারপরে আমরা আবার সলিউশন শুরু করবো, যে দেয়ার আর সো মেনি সলিউশনস টু পপুলেশন প্রবলেম, দিয়ে আমরা সলিউশনগুলো দিয়ে দিলাম, দিয়ে নিচে বললাম এই হলো কিছু মেজর সলিউশন। তাহলে এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের বিগিনিং থাকবে এবং এন্ড থাকবে, ঠিক আছে? তাহলে বিগিনিং থাকবে, এন্ড থাকবে, এবং মাঝখানে কি থাকবে? নিশ্চয়ই সাপোর্টিং ডিটেল থাকবে, যেগুলো দিয়ে আমরা ওই প্যারাগ্রাফ সম্পর্কে যে তথ্য চাচ্ছে সেই তথ্যগুলো দিব। কি কথা কি বোঝা গেল? যে বিশেষ করে হ্যাঁ, একটা প্যারাগ্রাফের কি থাকতে হবে? একটা প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা এসের সাবডিভিশন, আর একটা এসের যে প্যারাগ্রাফ হবে সেই প্যারাগ্রাফ অবশ্যই একটা সেন্টেন্স দিয়ে শুরু হবে আর একটা সেন্টেন্স দিয়ে শেষ হবে, এবং মাঝখানে অনেকগুলো সেন্টেন্স থাকবে, তাহলেই আমরা বলতে পারি, তাই তো? এবং কি করবে? দাস হেল্প দ্য রিডার টু সি দ্য অর্গানাইজেশন অফ দ্য এসে অ্যান্ড গ্রাস্প ইটস পয়েন্ট, সো ইট ক্যান বি সেড দ্যাট আ প্যারাগ্রাফ ইজ এ ইউনিট অফ রাইটিং ইন দ্য লার্জার বডি অফ ওয়ার্ক কভারিং ওয়ান টপিক। এই সংজ্ঞাটা একটু দিয়ে দিবা যদি পরীক্ষা আসে, হোয়াট ইজ আ প্যারাগ্রাফ। তাহলে এটাও দিতে পারো, এটাও দিতে পারো। তাহলে দেখো তো এইখানে এই পেজে কয়টা প্যারাগ্রাফ আছে বলো তো? এই পেজে তো আমি একটা জিনিস লিখছি, তাই না? তাহলে এই পেজে কয়টা প্যারাগ্রাফ আছে? আচ্ছা, এইটুকুর ভিতরে কয়টা প্যারাগ্রাফ আছে? 2টা প্যারাগ্রাফ। তাহলে এই পুরোটাকে কি আমি প্যারাগ্রাফ বলবো, নাকি পুরোটা মিলে একটা এসে হবে? এটা লঙ্গার রাইটিং হবে, লঙ্গার রাইটিং হবে। এই এসেও জানি না, এসে হবে না, এসেও হবে না, কারণ এসেরও একটা ফরম্যাট আছে, এসেরও একটা ফরম্যাট। এটা একটা লঙ্গার রাইটিং। এই রাইটিং এর জন্য আমাদের কয়টা টপিক আছে? একটা টপিক এবং 2টা টপিক। এটা নিয়ে আমরা তাহলে প্রথম টপিকে আমরা প্যারাগ্রাফের সংজ্ঞা নিয়ে কথা বলেছি, যে প্যারাগ্রাফ কি।
তারপরে আমরা দেখতেছি প্যারাগ্রাফে কী থাকে। প্যারাগ্রাফ ক্যান কন্টেইন ম্যানি ডিফারেন্ট কাইন্ডস অফ ইনফরমেশন। প্যারাগ্রাফ তো বিভিন্ন ধরনের ইনফরমেশন হতে পারে, তাই না? এটা it can include a series of brief examples or single long illustration of a general point. It might describe a place or character or a process, narrate a series of events, compare or contrast two or more things, classify items into category। মানে প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের হতে পারে। কোনো প্যারাগ্রাফে আমরা দেখা যাচ্ছে কন্ট্রাস্ট বা কম্প্যারিজন করতেছি, কোনো প্যারাগ্রাফে কজ ইফেক্ট দেখাচ্ছি, কোনো প্যারাগ্রাফে শুধু আমরা কোনো কিছুকে ডেসক্রাইব করছি। যেমন বুক ফেয়ারের কি কোনো কজ ইফেক্ট হয় যে শো দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ এ বুক ফেয়ার, এটা কি বলা যায়? না স্যার। হ্যাঁ, বলা যায় না। আমরা বলতে পারি যে বুক ফেয়ার সম্পর্কে লেখো, মানে বুক ফেয়ারে আমরা বলতে পারি কি যে ইম্পর্টেন্স অফ বুক ফেয়ার বলতে পারি, তাই না? কিন্তু কজ ইফেক্ট কোনটা হয়, যেটার খারাপ একটা মানে প্রভাব থাকে, যেমন কজ অ্যান্ড ইফেক্ট অফ লোডশেডিং, কজ অ্যান্ড ইফেক্ট অফ স্মোকিং, কজ অ্যান্ড ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, এটা বলতে পারি। কজ অ্যান্ড ইফেক্ট অফ পপুলেশন প্রবলেম, তাই তো? এইগুলো আমরা বলতে, তাহলে এটা কজ ইফেক্ট মানে হচ্ছে কারণ এবং ফলাফল দেখাচ্ছি। আবার কোনো কিছুতে বললাম মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, তাই তো? বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই যে ব্যাপারগুলো, তাহলে কি কোনো কিছু আমরা ডেসক্রাইব করতেছি, কোনো কিছুতে ন্যারেট করতেছি। এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারি। তাহলে প্রথমে আমরা প্যারাগ্রাফ স্ট্রাকচার দেখি। তাহলে আমরা প্যারাগ্রাফের ডেফিনেশন দেখলাম। তাহলে প্যারাগ্রাফ হলো একটা সিরিজ অফ সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলো অবশ্যই অর্গানাইজড অ্যান্ড কোহেরেন্ট হতে হবে এবং সবগুলো অবশ্যই একটা সিঙ্গেল টপিককে রিলেট করতে হবে, এইটা। এবার স্ট্রাকচারে আসি, বলছে রিগার্ডলেস অফ দ্য কাইন্ড অফ ইনফরমেশন দে কন্টেন, বলছে মানে একটা প্যারাগ্রাফে যে ধরনের ইনফরমেশন থাকুক না কেন, মোস্ট প্যারাগ্রাফস হ্যাভ আ 3 পার্ট স্ট্রাকচার। তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফে 3টা পার্ট আছে। পার্টগুলো কি কি? ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশন, বডি এন্ড এটা কনক্লুশন। প্রধানত অধিকাংশ রাইটিংয়েরই পার্ট হচ্ছে 3টা, ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। অধিকাংশ, তার মধ্যে কিছু কিছু ভিন্নতা আছে। তুমি একটা নোটিস লিখবা, সেখানেও 3টা আছে। তুমি একটা প্যারাগ্রাফ এসে লিখবা, সেখানেও 3টা আছে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন, এইভাবে। তাহলে ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাকশন হচ্ছে, আমি কিন্তু এই সেন্টেন্সে বাদ দেখলাম, তোমরা একটু পড়ে নিবা। ইন্ট্রোডাকশন হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, যার ভিতরে কি করা হয়, দ্য ফার্স্ট সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ ইজ ইন্ট্রোডাকশন হুইচ ইনক্লুডস দ্য টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স বুঝো, মানে যে সেন্টেন্সটা দিয়ে প্যারাগ্রাফের টপিককে উল্লেখ করা হবে। বুঝতে পেরেছো যে এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। মনে করো টপিক সেন্টেন্সে যা থাকবে না, তুমি কিন্তু প্যারাগ্রাফে সে কথা বলতে পারবে না। আমি মনে করো বলেছি যে এরকম, মোবাইল ফোন, আচ্ছা মোবাইল ফোন আজ আমরা দিই বলি, মনে করি এটা মনে করি এটা হচ্ছে তোমার প্যারাগ্রাফের টাইটেল। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সরি ইংলিশ বানানটা ভুললো, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা মনে করে আমরা প্যারাগ্রাফের টাইটেল দিলাম। তাহলে আমি এই টাইটেলে যদি একটা সেন্টেন্স লিখতে হয়, তাহলে আমি কি ইংরেজি কীভাবে শিখতে হয় সেটা বলবো, নাকি ইংরেজি শেখার গুরুত্বটা বলবো, কোনটা? ইংরেজি শেখার গুরুত্ব। হ্যাঁ, এখানে তো আর বললে হবে না যে আমি কিভাবে ইংরেজি শিখতে পারি। যদি তুমি আনো তাহলে সেটা ইউনিটে থাকবে না। তাহলে এরকম একটা টপিক সেন্টেন্স আমাকে বাছাই করতে হবে, যেটা দিয়ে শুরু করব যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই কথাটা দিয়ে। তাহলে কি দিতে পারি বলো তো, যে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, ইম্পর্টেন্ট, one of the most important used language, তাই তো? used language in the world, তাই তো? irrespective of একটু মিউট রাখো, মিউট মিউট। স্বর্ণ আক্তার মিউট রাখো, যখন কথা বলবা কথা বলে আবার একটু মিউট করে রাখবা, তা নাহলে দেখাচ্ছে। তাহলে এইখানে আমি একটা টপিক সেন্টেন্স লিখছি। এই টপিক সেন্টেন্সে ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ বলতেছে আমি টপিক সেন্টেন্সে যেটা লিখেছি সেটা ল্যাঙ্গুয়েজের পজিটিভ দিক দেখানো হয়েছে না নেগেটিভ দিক দেখানো হয়েছে?
বলো তো? পজিটিভ দিক। সেটা হচ্ছে কি? পজিটিভ। হ্যাঁ, মোস্ট ইউজড, তাই তো? তাহলে এই ইউজটাই হচ্ছে তার ইম্পর্টেন্স। তার মানে আমি এখন, এটা হলো আমার একটা টপিক সেন্টেন্স মনে করো। তাহলে আমার এখানে টপিকের আলোচনার বিষয় হচ্ছে মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ, তাই তো, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই ক্ষেত্রে আমাকে তার ইউজের দিকগুলো দেখাতে হবে, তাই তো? এই ইউজগুলো কোথায় কোথায় হয়, তাই তো? গ্লোবাল কমিউনিকেশনে হচ্ছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে হচ্ছে, তাই তো? বইয়ে হচ্ছে, ক্লাসরুমে হচ্ছে, সায়েন্টিফিক গবেষণায় হচ্ছে। এরকমভাবে আমি কি করছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যবহার জাতীয় যে গুরুত্ব, সেটা কিন্তু আমি এখানে শো করব। এখানে আমি যদি লিখতাম, এই জায়গায় যদি আমি এটা লিখতাম, অ্যান্ড দেখো বলছে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড there are different ways to gain a good command over it। আচ্ছা, তাহলে এখানে আমি আরেকটা জিনিস যোগ করে দিলাম, there are different ways to gain a good command over it। মানে কি, এই ভাষার উপরে দক্ষতা অর্জনের বিভিন্ন ওয়ে আছে। এটা আমি এই টপিকের সাথে অ্যাড করে দিলাম। তাহলে আমি এই সেন্টেন্সের ভিতরে, এই প্যারাগ্রাফের ভিতরে আর কী কী আনতে পারবো? ইম্পর্টেন্সের পাশাপাশি কীভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় সেটাও কিন্তু আমি এখানে আনতে পারবো, কারণ আমি টপিক সেন্টেন্সে বলে দিয়েছি। তাহলে টপিক সেন্টেন্সে আমি যা বলবো, ঠিক আছে তো, আমি এখানে তাই লিখব। যেমন আমি এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, টপিক সেন্টেন্সগুলো একটু খেয়াল করো। সবগুলোই হচ্ছে মোবাইল ফোন দিয়ে, কিন্তু সব এখানে যতগুলো টপিক সেন্টেন্স আছে সবগুলো কিন্তু মোবাইল ফোন দিয়ে, কিন্তু সবগুলোর প্যারাগ্রাফ কি একই জিনিস হবে? এখানে একটু সবাই একটু পড়ো তো, এর থেকে এই পর্যন্ত পড়ো, সবাই একটু পড়ো, পরে বোঝার চেষ্টা করো যে আমার প্যারাগ্রাফে কি কি আনতে হতে পারে। এই জায়গায় সবাই চুপচাপ একটু পড়ো, সেন্টেন্সগুলো একটু পড়বা। পড়েছো সবাই? দেখো তো, বলাচ্ছে মোবাইল ফোন হ্যাজ ম্যানি গুড অ্যান্ড ব্যাড ইউজেস। এটা যদি টপিক সেন্টেন্স হয়, এটা দিয়ে যে আমি প্যারাগ্রাফটা লিখব, একটু মিউট রাখো। হ্যাঁ, তাহলে মোবাইল ফোন হ্যাজ ম্যানি গুড অ্যান্ড ব্যাড ইউজেস, তাহলে এটা দিয়ে যে আমি প্যারাগ্রাফটা লিখব, তো আর এটা দিয়ে যে প্যারাগ্রাফ লিখবো, এটা যদি টপিক সেন্টেন্স হয়, দুটো প্যারাগ্রাফই একই রকম হবে? আলাদা না স্যার, আলাদা হবে। তাহলে একটা টপিক সেন্টেন্স কিন্তু একটা প্যারাগ্রাফকে লিড করে, যে তুমি প্রথম কি সেন্টেন্সটা লিখেছো তার উপর ডিপেন্ড করেই তুমি কিন্তু একটা প্যারাগ্রাফ লিখবা। কথা বুঝতে পেরেছো? অতএব টপিক সেন্টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখনই তুমি বলেছো মোবাইল ফোন হ্যাজ ম্যানি গুড অ্যান্ড ব্যাড ইউজেস, তার মানে তুমি এই প্যারাগ্রাফে কীভাবে সে মডার্ন কমিউনিকেশন টেকনোলজি সেটা লিখবা না, তুমি এখানে লিখবা এর ভালো ব্যবহারগুলো কী, খারাপ ব্যবহারগুলো কী। আবার ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং ক্যান বি ডেঞ্জারাস, তাহলে ড্রাইভিং করার সময় মোবাইল ফোন ব্যবহার খুবই বিপজ্জনক হতে পারে। তাই এখানে কি আমি পজিটিভ কিছু আনবো, নাকি শুধু ড্রাইভিংয়ের অবস্থায় মোবাইল ফোন ইউজ করলে কী কী ধরনের বিপদ হতে পারে, কীভাবে হতে পারে সেটা লিখবো? কোনটা? ড্রাইভিং করলে যেসব বিপদ হয় সেগুলো লিখতে হবে। কি বিপদ হতে পারে, কিভাবে বিপদ হতে পারে, আমি শুধু সেটাই লিখবো। এটা যে এর পজিটিভ দিক কি, এগুলো নিয়ে আমি কিন্তু লিখবো না। অতএব এক একটা টপিক সেন্টেন্স কিন্তু এক এক ধরনের প্যারাগ্রাফকে নির্দেশ করে। তো এখানে সেটাই বলছে, দেখো যে টপিক সেন্টেন্স কি, যে দ্য ফার্স্ট সেকশন অফ আ প্যারাগ্রাফ ইজ ইন্ট্রোডাকশন হুইচ ইনক্লুডস দ্য টপিক সেন্টেন্স
and any other sentences at the beginning of the paragraph that give background information or provide a transition. A topic sentence actually does the function. এর কাজ কি দেখো, এর কাজ হলো introducing the main or controlling idea of an entire paragraph. একে কন্ট্রোলিং আইডিয়া কেন বলা হচ্ছে? কারণ এই টপিক সেন্টেন্সের উপরে ভিত্তি করে তুমি তোমার আইডিয়াগুলো দিবা। অতএব আইডিয়া কিন্তু টপিক সেন্টেন্স নিয়ন্ত্রণ করতেছে। অতএব টপিক সেন্টেন্সের সাথে মিলবে না এমন কোনো আইডিয়া তুমি আনতে পারবে না, তাই একে বলা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। বুঝতে পেরেছো? কারণ কি ইট অ্যাকচুয়ালি গিভস আ ক্লিয়ার সেন্স অফ হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট, মানে প্যারাগ্রাফটা কী সম্পর্কে হবে তার টপিক সেন্টেন্সই বলে দেয়। অতএব টপিক সেন্টেন্স এখানে গুরুত্বপূর্ণ ফাংশন একটা করে থাকে। তাই অনেক সময় পরীক্ষাতে আসে হোয়াট ইজ আ টপিক সেন্টেন্স অথবা হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স, ফাংশনটা কি? ইন্ট্রোডিউসিং দ্য মেইন আইডিয়া অর কন্ট্রোলিং আইডিয়া, তাই তো? মেইন অথবা কন্ট্রোলিং আইডিয়াকে ইন্ট্রোডিউস করা হচ্ছে টপিক সেন্টেন্সের কাজ। কি কথা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে একটা টপিক দিয়ে বলতে পারে যে এটার একটা টপিক সেন্টেন্স লেখো। তোমাদের কেএমএ বাড়ির বইয়ে দেখবা যে আছে যে একটা টপিক সেন্টেন্স লিখতে বলে। হ্যাঁ, তো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। এরপরে হচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে বডি। দ্য সেকেন্ড সেকশন হুইচ ফলোজ দ্য ইন্ট্রোডাকশন ইজ দ্য বডি। এই বডি মানে কি? ইট কামস অ্যাট দ্য মিডল অফ দ্য প্যারাগ্রাফ, মানে অ্যান্ড কন্টেইন দ্য সাপোর্টিং সেন্টেন্সেস অর ডেভেলপার্স। এটিকে একটু খেয়াল রাখো যে হোয়াট ইজ ডেভেলপার অর হোয়াট আর ডেভেলপার্স অর সাপোর্টিং সেন্টেন্স। মানে তুমি যে টপিক সেন্টেন্স দিয়েছো এই টপিক সেন্টেন্সের সাপোর্টে যে সকল সেন্টেন্স দিবা সেগুলোকে বলা হবে সাপোর্টিং সেন্টেন্স অর ডেভেলপার্স। ডেভেলপার্স কেন বলা হচ্ছে? কারণ এই ডেভেলপার্স বা সাপোর্টিং সেন্টেন্সগুলো তোমার টপিককে ডেভেলপ করছে। দেখো, হুইজ ডেভেলপ দ্য টপিক সেন্টেন্স। হ্যাঁ, তাহলে বডি বলতে আমরা সেই ধরনের সেন্টেন্সগুলোকে বুঝবো যে সেন্টেন্সগুলো সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমার মিডিলে আসে একটা প্যারাগ্রাফের এবং সেগুলো টপিককে ডেভেলপ করে। ওয়ান বাই ওয়ান ইউ অ্যাকচুয়ালি প্রোভাইড সাম ইনফরমেশন রিলেটিং টু দ্য টপিক সেন্টেন্স, তাই তো? তাহলে টপিক সেন্টেন্সের সাথে রিলেট করার যে সকল তথ্যগুলো আছে সেগুলো তুমি দাও। এক্ষেত্রে কী কী আনতে পারো? ইট ডিসকাস দ্য কন্ট্রোলিং আইডিয়া ইউজিং ফ্যাক্টস, আর্গুমেন্টস, অ্যানালাইসিস, এক্সাম্পলস অ্যান্ড আদার ইনফরমেশন। তার মানে আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে তুমি করতে পারো। মনে করো আমি একটা উদাহরণ লিখলাম এরকমভাবে, লোডশেডিং নিয়ে মনে কটা লিখলাম। হ্যাঁ, যে load shedding can be very fatal in medical section. তাহলে এই যে টপিক সেন্টেন্সটা আমি লিখলাম, তাহলে এই টপিক সেন্টেন্স দ্বারা আমি লোডশেডিং এর কোন জায়গার তথ্যগুলো দিব? মানে ছেলে মেয়ে পড়তে পারে না এরকম মেডিকেল সেকশন, নাকি আমি হাসপাতাল ক্লিনিক এগুলোতে দিব? বলো তো। অপারেশন হতে লেট হয়, অনেক রোগী মারা যায়, তাই না? এরকম হ্যাঁ, তোমাদের কথা আমি বুঝতে পারলাম কি বললাম। মেডিকেলে যে অসুবিধাগুলো হবে লোডশেডিং ছাড়া সেগুলো দিব। হ্যাঁ, মেডিকেল সেকশনে যে অসুবিধাগুলো হবে, তাই না, সেগুলো আমরা এখানে দিব। হ্যাঁ, তাহলে ওই জাতীয় যে সকল তথ্য আমরা এখানে নিয়ে আসবো সেগুলো হবে বডির ভিতরে, তাই না? এই এখানে সেটা এরপর কি হচ্ছে কনক্লুশন। দেখো কনক্লুশনটা কি? দ্য ফাইনাল সেকশন মুনায়েম রাখতে হবে। আচ্ছা, the final section is the concluding sentence which summarizes the connection between the information discussed in the body paragraph and the paragraph's controlling idea। মানে টপিক সেন্টেন্স এবং বডি প্যারাগ্রাফের মধ্যে বা বডির ভিতরে তুমি যে সেন্টেন্সগুলো দিয়েছো সেগুলোর মধ্যে যে কানেকশন আছে এই কানেকশনটা বুঝিয়ে দিয়ে তুমি একটা কনক্লুশন লিখবা, সেটাই হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কয়টা পার্ট গেল একটা প্যারাগ্রাফের? তিনটা পার্ট। এখন এগুলো তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তো তাহলে তিনটা পার্টের মধ্যে একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা আরেকটা হচ্ছে কি ডেভেলপারস আর বডি, তাই তো? বডির ভিতর থাকে ডেভেলপারস আর কনক্লুশন থাকে কনক্লুডিং সেন্টেন্স। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। এটা গেল হচ্ছে তাহলে পার্ট। এইবার যেগুলো পড়বো সেগুলো হচ্ছে গুড রাইটিং এর ফিচার। যেগুলো পড়েছিলাম যে একটা গুড রাইটিং এর ফিচারগুলো কি মনে আছে?
12-13টা যে ফিচার স্যার মনে আছে Unity of হ্যাঁ ওইগুলোই আবার একটা গুড প্যারাগ্রাফের হবে, ঠিক আছে? একটা গুড প্যারাগ্রাফের ফিচারগুলো কি কি, এই যেখানে যেমন হ্যাঁ ইউনিটি অফ আইডিয়াস, ক্ল্যারিটি অ্যান্ড ফোকাস, গিভিং রিলেভেন্ট ইনফরমেশন, কোহেশন কোহেরেন্স থাকবে, পার্টিকুলার লেন্থ থাকবে, ফর্ম থাকবে, তাই না? তারপর হচ্ছে প্রপার অর্ডার অফ আইডিয়া থাকবে। এইগুলোই হচ্ছে আবার আমাদের প্যারাগ্রাফের কি, প্যারাগ্রাফের ফিচার। দেখো ইউনিটি, টিচার কোহেরেন্স, কোহেশন, প্রপার অর্ডার, অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, কমপ্লিটনেস অফ আইডিয়াস, হ্যাঁ গ্রামাটিক্যাল, এই যে ব্যাপারগুলো এখানেও কিন্তু থাকবে। তাই বলছে আ গুড প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ দ্য 3 অ্যাবভ মেনশন পার্টস বাট দেয়ার আর সাম আদার ফিচার হুইচ মেক আ প্যারাগ্রাফ গুড অ্যান্ড ইফেক্টিভ। তার মানে হচ্ছে টাইটেলটা এখানে দিয়ে দিই, ফিচার্স অফ আ গুড প্যারাগ্রাফ। তাহলে একটা গুড প্যারাগ্রাফের ফিচারগুলো কি সেটা আমরা এখানে দেখব। তো এইগুলো নিয়ে কি কথা বলার দরকার আছে? এগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলেছি, তাই না? ইউনিটি কি, কোহেরেন্স কি, কোহেশন কি, এগুলো নিয়ে আমি আর পড়ালাম না। এগুলো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে তো? কোহেশন কি, কোহেশন কি ছিল জানো? কোহেশন হচ্ছে কি unity of ideas and thought. স্ট্রাকচারাল এলিমেন্ট, হ্যাঁ হলো না, ইউনিটি অফ আইডিয়া হলো, ইউনিট স্ট্রাকচারাল এলিমেন্ট, হ্যাঁ স্ট্রাকচারাল, ইউনিটি অফ স্ট্রাকচার, এই যে হাউ দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট, হ্যাঁ স্ট্রাকচার, বুঝতে পেরেছো? স্যার এটা কোহেশনের না? কোহেশন তো হচ্ছে হ্যাঁ স্ট্রাকচার, কোহেশনে হচ্ছে স্ট্রাকচার, এটা তো বলছে যে কোহেশন তো স্ট্রাকচার, আর কোহেরেন্স হচ্ছে কি আইডিয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা উল্টাই ফেললো কিন্তু, এটা এই যে দুটো জিনিস তোমরা উল্টাই ফেলবে, একটা হচ্ছে কি স্কিমিং আর স্ক্যানিং, আর কোহেশন আর কোহেরেন্স, ঠিক আছে তো? কোহেশন বা কোহেরেন্ট হচ্ছে স্ট্রাকচারাল ব্যাপার, বুঝতে পেরেছো? এই সরি মানে কোহেরেন্স এবং কোহেরেন্ট এই দুটো শব্দ অ্যাডজেক্টিভ আর নাউন, এই দুটো হচ্ছে আইডিয়ার ব্যাপার, আর কোহেশন বা কোহেসিভ এই দুটো হচ্ছে স্ট্রাকচারের ব্যাপার, ঠিক আছে? স্ট্রাকচার বা কন্টেন্ট, এইটা একটু খেয়াল রাখুন। এখন এটা কিভাবে আমরা রক্ষিত করতে পারি তার কোহেসিভ ডিভাইস বা কোহেসিভের ব্যাপারে যে কিছু লিঙ্ক আছে, হ্যাঁ রিপিটেশন, সিনোনিম, অ্যান্টোনিম, প্রোনাউন রেফারেন্স, যেগুলো আমরা কথা বলেছি যে প্রোনাউন নিয়েও হতে পারে, তাই না? এগুলো অ্যাডজেক্টিভ, সিনোনিমাস সব কিছু দিয়ে হতে পারে। তারপর হচ্ছে দেখো প্রপার অর্ডার, তাই না? প্রপার অর্ডার কি আইডিয়াগুলো মানে ধারাবাহিক হতে হবে, তাই না? ক্রনোলজিক্যাল হতে পারে, সেটা নিয়ে কথা বলা হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, একটা প্যারাগ্রাফ কত বড় হতে পারে, হ্যাঁ এখানে বলা হচ্ছে কি একটা অনেকে বলে থাকে কি যে অনেকে বলে থাকে এক প্যারাগ্রাফ শুড বি 100 to 200 ওয়ার্ডস, তাই তো? এর ভিতরে হতে পারে, অথবা কেউ কেউ বলে থাকে 5 to 6 সেন্টেন্সেস, কিন্তু আসলে এরকম কোনো ধরা বাঁধা রুলস নেই। মূল কথা হলো একটা টপিক সেন্টেন্সকে যে যতগুলো সাপোর্টিং সেন্টেন্স দিয়ে আলোচনা করা যাবে তার পুরো বিষয়টাকে তুলে ধরা যাবে ততটুকুই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লেন্থ, ঠিক আছে? তারপরে কমপ্লিটনেস অফ আইডিয়াস, মানে আইডিয়াগুলো কমপ্লিট হতে হবে। এইভাবে মোটামুটি আমাদের প্যারাগ্রাফের যে গুড ফিচার সেটা আমরা পাবো। কি কথা বোঝা গেল? এই জায়গায় জাস্ট অতটুকু আলোচনা করেছি, এরপর আমরা প্যারাগ্রাফ কত প্রকার কী সেটা নিয়ে যাবো। তাহলে আমরা এখানে আলোচনা করলাম ডেফিনেশন, প্যারাগ্রাফের ডেফিনেশন নিয়ে আলোচনা করলাম, প্যারাগ্রাফের স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, এবং প্যারাগ্রাফের ফিচার, গুড প্যারাগ্রাফের ফিচার নিয়ে আমরা একটু কথা বললাম। তাই এগুলো পড়ালাম না, পড়ায় সময় নষ্ট করবো না, বরং তোমরা নিজেরাই পড়তে পারবা, কারণ আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে? বা আমি আগের ক্লাসের রেকর্ড ক্লাসটা শেয়ার করে দিব, তোমরা একটু দেখে নিবা, মনে থাকবে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয়, ঠিক তো? জি স্যার। আগের ব্যাচের যে রেকর্ড ক্লাসটা আছে ওটা আমি শেয়ার করে দিব, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এরপর আমরা পরবর্তী শীটটায় চলে যাব, যেখানে প্যারাগ্রাফের আমরা প্রকারভেদ দেখব। কোথায় গেল? এটা একটু ভালো করে খেয়াল করবা, কারণ এখানে অনেক তথ্য থাকে যেগুলো পরীক্ষায় বেশ আসে, পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে বিশেষ করে। হ্যাঁ দেখো এখানে বলছে প্যারাগ্রাফ অ্যান্ড ইটস টাইপস। টাইপস অফ প্যারাগ্রাফস। আমরা জানি প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের তথ্যকে তুলে ধরতে পারে, তাই না? আমরা পড়ে আসলাম কি প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের তথ্য এখানে তুলে ধরতে পারে। অতএব একটা প্যারাগ্রাফে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং কিভাবে আলোচনা করা হচ্ছে, এই দুটা বিষয়ের উপর ডিপেন্ড করে প্যারাগ্রাফের বিভিন্ন রকম হতে পারে। দেখো এই কথাগুলো আমরা পড়েছি অলরেডি, আমরা অলরেডি জেনেছি যে প্যারাগ্রাফ হচ্ছে কি আ সিরিজ অফ সেন্টেন্সেস দ্যাট আর অর্গানাইজড অ্যান্ড কোহেরেন্ট অ্যান্ড আর রিলেটেড টু সিঙ্গেল টপিক। অতএব আমরা বুঝতে পেরেছি অ্যাকর্ডিংলি দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ প্যারাগ্রাফস ডিপেন্ডিং অন দ্য টপিক্স অ্যান্ড ফরম্যাটস। অতএব কোন টপিক নিয়ে কথা বলতেছি এবং কীভাবে আলোচনা করতেছি এর উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আছে।
তাই বলছে এর ভিতরে আমরা এখানে মোটামুটি 14 ধরনের প্যারাগ্রাফের নাম পেয়েছি, মানে এনেছি আর কি। যদিও আমরা 2 ধরনের প্যারাগ্রাফ নাম করি, তাই না? বেসিক হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ন্যারেটিভ আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ। ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভ, কিন্তু পরীক্ষাতে আসে 6 প্রকার, 5 প্রকার ইত্যাদি। তোমরা ইচ্ছা মতো এই 14-15 প্রকারের মধ্যে আছে তার ভিতরে লিখে দিবা। দেখো প্রথমত হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ, এক্সপোজিটরি, পারসুয়েসিভ আর আর্গুমেন্টেটিভ, কম্পারিজন কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ, ঠিক আছে, এক্সাম্পল প্যারাগ্রাফ, ডেফিনেশন প্যারাগ্রাফ, ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ, প্রসেস প্যারাগ্রাফ, প্রবলেম অ্যান্ড সলিউশন প্যারাগ্রাফ, এটসেট্রা। আরও বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ থাকতে পারে। তাহলে এইগুলো আমরা মুখস্থ করে ফেলবো পড়তে পড়তে। দেখো এগুলো পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আনি হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ কি। প্রথমে আমরা পড়বো হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ। হ্যাঁ, হোয়াট ইজ ন্যারেটিভ প্যারাগ্রাফ? দেখো, a narrative paragraph is a type of paragraph in which a story is told or a series of events are narrated in English। মানে যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা গল্প সম্পর্কে ধারাবাহিক, ঠিক আছে তো, ঘটনাকে বর্ণনা করব। অ্যান্ড দিস টাইপ অফ প্যারাগ্রাফ এক্সপ্লেইন সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এবং ন্যারেটিভ প্যারাগ্রাফে প্রধানত পাস্ট ইনফরমেশনগুলো লেখা হয়, যেটা ঘটে গেছে এমন কিছু জানানো হয়। যেমন a journey by train I have recently made, a journey by train I have recently made, visiting a book fair, এবং a serious road accident I have seen। এইগুলো যখন তুমি বর্ণনা করবা, এগুলো কি করবে? এখানে কি তোমার কোনো গল্প আসবে না, কোনো কাহিনী আসবে না, বলো তো? হ্যাঁ, এবং এগুলো আমি একটা মনে করো আমি বললাম, শুধু বললাম বুক ফেয়ার, আর একটাতে বললাম মাই ভিজিট টু আ বুক ফেয়ার। দুটা কি এক ধরনের প্যারাগ্রাফ হবে? না স্যার। না স্যার। যখন তুমি বুক ফেয়ার নিয়ে কথা বলবা তখন হবে কি, এখানে তুমি বুক ফেয়ার কি, এখানে কি করা হয়, তাই তো, বুক ফেয়ার কি ধরনের উপকারিতা রয়েছে, এগুলো নিয়ে কথা বলবা। কিন্তু যখন বলবো মাই ভিজিট টু আ বুক ফেয়ার, তখন তুমি বুক ফেয়ার কাকে বলে, কি এর ইম্পর্টেন্ট কি সেটা বলবা না। তুমি বরং বলবা তুমি একটা বুক ফেয়ারে গিয়েছিলা, সেটা কোথায় হয়েছিল, সেটা একটা ঘটনা বলবা। কখন তুমি পৌঁছালা, সেখানে তুমি নিজে কি করলা, কয়টা বই কিনলা, রাইটারের সাথে দেখা করলা না, কি করলা না, নাস্তা খাইলা, সব তুমি এখানে বলবা। তাহলে দুটার মধ্যে কিন্তু পার্থক্য। অতএব তোমার টাইটেল বলে দিবে বা টপিক সেন্টেন্স বলে দিবে যে তোমার প্যারাগ্রাফটা কি ধরনের হবে। তাহলে মাই ভিজিট টু আ বুক ফেয়ার, এটা হচ্ছে আমাদের ন্যারেটিভ প্যারাগ্রাফ, কারণ এর ভিতরে একটা স্টোরি আছে। আর শুধু বুক ফেয়ার বা আ বুক ফেয়ার যদি বলি তখন কি হবে, এটা হবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রাইব করা মানে কোনো কিছু সম্পর্কে একটু ধারণা দেওয়া, কোনো কিছু সম্পর্কে বলা, এটা কোনো কাহিনী বা গল্প বলা না। যেমন আ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট, তাই তো, আ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট আই হ্যাভ উইটনেসড, যেটা আমি দেখেছি। আর সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট আই হ্যাভ উইটনেস, তার এখানে কি ঘটনা আসবে? অবশ্যই আমি কখন ঘুম থেকে উঠলাম, দেখো এখানে বলছে কি, ওয়ান্স আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক হোম ফ্রম ফেস্টিভ শপিং হোয়েন আই উইটনেস দ্য রোড অ্যাক্সিডেন্ট। এই যে, তাহলে এটা হলো আমি বাসায় ফিরছিলাম শপিং থেকে, তখন আমি একটা রোড অ্যাক্সিডেন্ট দেখলাম, তার মানে এটা কাহিনী। এবার কে আমার সাথে ছিল, কখন ছিল, কি না ছিল, এগুলো আমি বর্ণনা করতেছি। বর্ণনা করে বললাম যে এই ক্ষেত্রে উই অল মাস্ট বি কেয়ারফুল হোয়েন অন রোড, on foot or by a car, that does not matter, we can adapt measure that will prevent road accident। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখো প্রথমে একটা টপিক সেন্টেন্স দিলাম, তারপরে এখানে গল্পটা বলে দিলাম, আমরা হলো বডি বা সাপোর্টিং সেন্টেন্স, তারপরে এখানে দিলাম কি আমি একটা কনক্লুডিং সেন্টেন্স, এই যে এটা, তাই তো। এই তাহলে এখানে কি 3টা পার্ট আছে প্যারাগ্রাফের? জি স্যার আছে। তাহলে এটা এক ধরনের প্যারাগ্রাফ। এবার বলছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কোনো কাহিনী বর্ণনা করে না, বরং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কোনো কিছুকে ডেসক্রাইব করা মানে তার একটা ছবি অঙ্কন করা বা সেই সম্পর্কে কোনো তথ্য দিয়ে আমাদের বোধগম্য করা, ঠিক আছে। তাই বলতে দেখো, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ ইজ আ প্যারাগ্রাফ হুইচ কালারফুলি ডেসক্রাইব আ পার্সন, প্লেস অর থিং। ওই যে বুক ফেয়ার কি, এটা নিয়ে বর্ণনা করছেন, বুক ফেয়ার কি সেটা একজনকে বোঝাতে হবে, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। বলছে ইট অ্যাকচুয়ালি প্রোভাইডস আ ভাইব্রেন্ট এক্সপিরিয়েন্স ফর দ্য রিডার থ্রু ভিভিড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেসক্রিপশন অফ সামথিং। তাহলে ভিভিড ল্যাঙ্গুয়েজ বা ডেসক্রিপশন অফ সামথিং, এগুলো দিয়ে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ মেনলি লেখা হয়, ঠিক আছে। দেখো এই কথাগুলো কিন্তু তোমাদের বইগুলোতে নাই, এটা একটা সমস্যা। হ্যাঁ, যে কিভাবে আমি ডেসক্রাইব করবো, ইয়া করবো, জাস্ট কোশ্চেন আনসার দিয়েছে, এগুলো একটু খেয়াল করবা, এগুলো একটু রাখবা। হ্যাঁ বলো। ভিভিড ল্যাঙ্গুয়েজ,
ক্লিয়ার ক্লিয়ার, ভিভিড মানে স্পষ্ট বা ক্লিয়ার, মানে যেটা দিয়ে তুমি বুঝতে পারবা, ছবির মতো অঙ্কন হবে, ছবির মতো তোমার কাছে একটা চিত্র তৈরি হবে, ঠিক আছে, এটা বলে ভিভিড। দেখো মিনিংটা, দেখো এই যে প্রডিউসিং একটা ইমেজ, হ্যাঁ, প্রডিউসিং পাওয়ারফুল ফিলিং অর স্ট্রং ক্লিয়ার ইমেজ ইন দ্য মাইন্ড, মানে এটা পরিষ্কার ক্লিয়ার। এটা আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলি, তোমাদের যে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে, তাই না, তোমরা কি সবাই জানো তো নাকি বলো তো? আমি তো মেসেজে কয়েকবার বলে দিয়েছি, সবাই জানো জি স্যার। এবং কি কারণে রিমুভ করেছি সেটাও জানো, কিন্তু অনেকে বলতো স্যার আপনি আমাকে কেন রিমুভ করলেন, এরকম ধরে টোনে তোমরা কথা বলেছো। আমি তো বলেই দিয়েছি যে কি কারণে করেছি, তাই না, যে তোমাদের রিমুভ করা হয়েছে এবং তোমরা আমাকে আবার মেসেজ দিয়ে বলবা। যারা ফি দিয়েছো দ্বিতীয় মাসে তারাও বলবা, যারা নতুন যুক্ত হয়েছো তাদেরও রিমুভ করেছি তারাও বলবা, এবং যারা ফি দিতে একটু সমস্যা আছে বা পরে দিবা তারাও আমাকে বলবা, আমি যুক্ত করে দিব। ফি না দিলেও আমি যুক্ত করে দিচ্ছি, যদি তোমাকে আমি জাস্ট রিমুভ করেছি এটা উদ্দেশ্যে বলার জন্য যে তোমরা আসলে অ্যাক্টিভ আছো কিনা, কারা আসলে থাকতে চাচ্ছ। আর যারা কিছুই বলবা না, যে টাকার সমস্যা আছে স্যার পরে দিব, এটাও বলবা না, বা তুমি হয়তো টাকা দিয়েছো কিন্তু মেসেজই খেয়াল করনি, যে কোনো কারণে হোক, তুমি যদি আমার কাছ থেকে গুগল ক্লাসরুমের কোড না চাও তাহলে বুঝে নিব তুমি হচ্ছে ইনঅ্যাক্টিভ, যে তুমি ফি দিলেও তোমাকে আমি রিমুভ করে দেবো। অতএব তোমাকে আমাকে জানাতে হবে যে স্যার আমি অ্যাক্টিভ, আমাকে দয়া করে যুক্ত করেন। মানে প্রতি মাসে আমি তোমাকে একবার করে হলো এরকমভাবে দেখতে চাই যে তোমরা কয়জন অ্যাক্টিভ আছো। তোমার ফি নিয়ে সমস্যা থাকতেই পারে যে স্যার আমি পরের মাসে দিব বা আমার একটু দেরি হবে, হ্যাঁ তোমরা বলবা, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি যুক্ত করে দিচ্ছি। অনেকে বলতেছে আমি যুক্ত করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার কথা হলো তুমি এই কথাটাই আমাকে বলো, কারণ এর আগে কি হয়েছে, আমি মেসেজ দিয়েই যাচ্ছি কিন্তু তোমরা মেসেজ খেয়ালও করো না, কিছুই করো না, তোমরা মনে করো যে স্যার মনে হয় কিছু মনে করবে না বা কিছু করবেও না, কিন্তু আমি তো ইনবক্সে ঢুকলে দেখতে পাই প্রত্যেকের যে তোমরা কে কী কথা বলেছো, ঠিক আছে। অতএব এমন যদি কেউ থেকে থাকো যে তোমার হয়তো ফি দিতে একটু সমস্যা আছে, তুমি একটু দেরি হবে 5 দিন 7 দিন, তো সেটা বলে তুমি আমাকে মেসেজ দিবে, আমি যুক্ত করে দিব। থাকতেই পারে সমস্যা, কারণ অনেকে মাসের শেষের দিকে, কিন্তু যেহেতু আমি একটা টাইম বলেছি ওই টাইমে আমি রিমুভ করে দিব। বাকিটা আবার সামনের মাসে আবার 12টা ক্লাস হয়ে যাবে, আমি আবার রিমুভ করে দিব। কারণ তোমরা অনেকেই নিয়মিত ক্লাস করো না, অ্যাক্টিভ হও না, কিন্তু অন্তত মাসে একবার করে হলো আমার সাথে যেন তোমার একটা কথা হয়, আমি বুঝতে পারি যেন যে তুমি না আছো, তুমি অন্তত অ্যাক্টিভ আছো। কি আমার কথা ক্লিয়ার? জি স্যার। কারণ রিমুভ করার 2টা ক্লাস পরে কিন্তু আমি ইনবক্সে আবার চেক করি, দিয়ে যাদের দেখবো যে তোমরা মেসেঞ্জারে আমাকে কোনো মেসেজ দাওনি, কিছুই বলোনি, এখন তো গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছি, পরে আমি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দিব, কারণ তারা আর অ্যাক্টিভই না, এইটা বলার জন্য। তা আমি যেহেতু গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছি কিন্তু মেসেঞ্জার থেকে রিমুভ করি নাই, সময় দিয়েছি কয়েকদিন যে তোমরা আমার সাথে যোগাযোগ করবা, করে গুগল ক্লাসরুমের লিঙ্কটা নিয়ে নিবা বা কোডটা নিয়ে নিবা। এরপরে যদি মনে হয় যে আর কেউ কোনো যোগাযোগ করছো না, তাহলে তাদেরকে মনে করবো যে তোমরা অ্যাক্টিভ না, কারণ তোমরা অলরেডি এই ক্লাসে যুক্ত হয়েছো কতজন, 51 জন যুক্ত হয়েছো, ছিল প্রায় 80 জনের মতো, তার মানে 30 জন এখনও যুক্ত হয়নি, তার মানে 51 জনকে আমি অ্যাক্টিভ পেয়েছি, যে তারা আমাকে কোনো না কোনোভাবে বলেছে, টাকা দিয়ে হোক না দিয়ে হোক, নতুন যুক্ত হোক, বলেছে, আমি যুক্ত করে দিয়েছি। বাকি যারা 30 জন আছো তাদের ভিতরে কমপক্ষে 20 জন থাকবে যারা এ মাসে আর ক্লাস করবে না। এটা প্রতি মাসেই হয়, আবার নতুন কেউ জয়েন করবা, নতুন কেউ আসবা, এভাবেই ব্যাচটা চলতে থাকবে, ঠিক আছে। যেহেতু মান্থলি ফি সিস্টেমে তো আমাকে এই কাজটা করতেই হয়, কারণ সবাই এখানে আমার কাছে যে ভালো বোধ করবে, ঠিক আছে, আমার কাছে যে সবাই ভালো করবে এমনটা না, আমার কথা সবাই বুঝবে, আমার পড়া তাদের ভালো লাগবে, এটা আমি স্টুডেন্ট ছিলাম তখনও আমার সব টিচারের পড়া ভালো লাগেনি, এখনও তোমাদের লাগবে না, এটাই স্বাভাবিক। অতএব তোমাদের আমি রিমুভ করব, তোমরা আবার অ্যাক্টিভ হবা, আবার পড়াশোনা করবা, এটা চলবে। অতএব এখানে কারোর উপর হিংসা করে, ঈর্ষা করে বা রাগ করে আউট করেছি তা কিন্তু না। এটা অনেকে হয়তো মনে করতেছো যে স্যার আমাকে রিমুভ করলেন কেন, আমি তো ফুল ফ্রি দিয়েছি। হ্যাঁ, তুমি তো ফি দিয়েছো সেটা আমি জানি, আমি ওই জন্য বলে দিয়েছি যারা ফি দিয়েছো তারাও মেসেজ দিবা, যারা নতুন যুক্ত হয়েছো ফি দিয়ে তারাও মেসেজ দিবা, যারা ফি দিতে একটু দেরি হবে বা সমস্যা আছে পরে দিবা তারাও দিবা, আমি সবাইকেই দিব, কিন্তু একবার করে হলেও আমাকে মেসেজটা দিতে হবে। আমার মেসেজটা ক্লিয়ার এখন? আচ্ছা ওকে, ঠিক আছে। হ্যাঁ, অতএব এখানে মন খারাপ করার কিছু নাই যে স্যার আমাকে রিমুভ করলো কেন, এই করলো কেন, এখানে ওরকম কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হলো যে যেখানে কোনো স্টোরি থাকবে না কিন্তু কোনো কিছুর একটা
বর্ণনা থাকবে যে বর্ণনাটা একজন রিডারকে ওই সম্পর্কে একটা ধারণা দিবে। যেমন বললাম কি বলবো, একটা মনে করো শুধু যদি বলি জার্নি বাই ট্রেন, আর একটা বললাম এর ভিতরে বলো তো এই দুটো প্যারাগ্রাফের কোনটা ডেসক্রিপটিভ আর কোনটা ন্যারেটিভ? প্রথমটা ডেসক্রিপটিভ, পরেরটা ন্যারেটিভ। হ্যাঁ, জার্নি বাই ট্রেন মানে এখানে আমি কারো ট্রেন জার্নি বর্ণনা করবো না, এখানে ট্রেন জার্নিটা কি সেটা সম্পর্কে বর্ণনা করবো, ট্রেন জার্নিতে কি হয় এগুলো বলবো। কিন্তু যখন বললাম যে আমার ট্রেন জার্নি, তখন এটা নিয়ে গল্প থাকবে। আমি কোথায় গিয়েছিলাম, কোথা থেকে কোথায় উঠেছিলাম, কোথায় টিকিট কিনেছিলাম, কোন স্টেশনে নামলাম, কোন স্টেশনে উঠলাম, এই বিষয়গুলো তখন বর্ণনা হবে জার্নি বাই ট্রেন আই হ্যাভ রিসেন্টলি মেড এটাতে। ঠিক আছে, তারপরে মনে করো হাউ টু মেক আ কাপ অফ টি, এটা একটা। আর আরেকটা হচ্ছে মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ মেকিং আ কাপ অফ টি। কোনটা ডেসক্রিপটিভ আর কোনটা ন্যারেটিভ? প্রথমটা ডেসক্রিপটিভ, পরেরটা ন্যারেটিভ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কোনো ঘটনা না, এটা একটা প্রসেস, তাই তো? প্রসেস প্যারাগ্রাফ বলা হয়, সেটাও ডেসক্রিপটিভ। আর এটা হচ্ছে ন্যারেটিভ, যে আমি কিভাবে করেছিলাম। হ্যাঁ, তো এরকমভাবে আমরা একটু খেয়াল করবো, তাহলে বুঝতে পারলে ডেসক্রিপটিভ হচ্ছে এরকম যে আনলাইক ন্যারেটিভ প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফে আমরা পার্সোনাল থট বা ফিলিংগুলো নিয়ে আসি, কিন্তু ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে ডু নট নিড টু বি পার্সোনাল ইন নেচার। ইনস্টিড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফস মাস্ট ফোকাস অন ভিভিডলি অ্যান্ড অবজেক্টিভলি ডেসক্রাইবিং সামথিং টু দ্য রিডার। কোনো কিছুকে ডেসক্রাইব করতে হবে। In order to provide its vivid detail, the writer must use language that appeals to the reader five senses। মানে এগুলো দরকার হতে পারে, যেমন হচ্ছে আর রেইনি ডে, ফ্লাড ইন বাংলাদেশ, মাই বেস্ট ফ্রেন্ড, এগুলো কি সবই হচ্ছে ডেসক্রিপটিভ। মাই বেস্ট ফ্রেন্ড, তাই না, আমার বেস্ট ফ্রেন্ড, ফ্লাড ইন বাংলাদেশ, আর রেইনি ডে, এইটা এগুলো হচ্ছে কি আমাদের। আর যদি বলি যে আর রেইনি ডে আই এনজয়েড আ ফিউ ডেজ এগো, তখন কি লিখবো, কোন ধরনের প্যারাগ্রাফ? ন্যারেটিভ হবে। আচ্ছা, তো ঠিক আছে, গেল ডেসক্রিপটিভ। এবার হচ্ছে এবার বাকি যে প্যারাগ্রাফগুলো আছে। বইতে হ্যাঁ বলো। স্যার, হুম বইতে এ রেনি ডে হচ্ছে ন্যারেটিভ, আর হচ্ছে এ উইন্টার মর্নিং এটা ডেসক্রিপটিভ। এটা দিয়েছো কেন? বইয়ের কথাটা বাদ দাও, আমি যা তোমাকে বোঝাচ্ছি সেটা খেয়াল করো। বইয়ে উল্টাপাল্টা আছে, কেন দিয়েছে সেটা তুমি যখন আবার টাইটেলটা খেয়াল করবে তখন বুঝতে পারবা। আর উইন্টার মর্নিং, তাই তো? আর কি বললা? আর রেইনি ডে। আর রেইনি ডে তুমি যখন ডেসক্রাইব করবা তখন এখানে কোনো গল্প আসবে? এটা ন্যারেটিভ হবে কেমন করে বলো তো? এটা ন্যারেটিভ হবে কেমন করে যদি তুমি শুধু রেইনি ডে দাও? কিন্তু তার ভিতরে যদি তুমি গল্প ঢোকাও তাহলে সেটা হবে কি ন্যারেটিভ। জি স্যার। আমি কি তোমাকে পয়েন্টটা বোঝাতে পেরেছি? ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভ মধ্যে পার্থক্য কি বলো, বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি। তাহলে বাকিটা এবার তুমি বই থেকে কোথায় ভুল আছে ঠিক আছে সেটা জি তুমি স্যার। বুঝতে পারবে। আমার খুঁজে খুঁজে বলার দরকার নেই কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে। ঠিক আছে, ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভের মধ্যে পার্থক্য যদি বোঝা থাকে জি তুমি স্যার। নিজে বুঝতে পারবে যে কোনটা ডেসক্রিপটিভ কোনটা ন্যারেটিভ হবে। বাকি এখন তুমি যা বুঝলা তাই। ঠিক আছে, হ্যাঁ, মানে বেসিক জায়গাটাকে বুঝে নাও যে আমি কি বলতে জি চাচ্ছি। স্যার। তাহলে এই হলো দুই প্রকার প্যারাগ্রাফ। এরপর বাকি যত প্যারাগ্রাফ আছে সব হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এরপর যত প্যারাগ্রাফের নাম করব সবই হবে ডেসক্রিপটিভেরই বিভিন্ন ধরনের ভাগ, কিন্তু তারপর আমরা ওগুলো মেইন ভার্বের ভাগের ভিতরে ধরে নিই। যেমন এক্সপোজিটরি প্যারাগ্রাফ, এটাও কিন্তু এক ধরনের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এক্সপোজিটরি দিয়ে আসলে কি বোঝায়? এক্সপোজের মিনিংটা কি? এক্সপোজ বলতে কি বোঝায় জানো? এক্সপোজ মানে তুলে ধরা। কোনো কিছু গুপ্ত আছে সেটাকে প্রকাশ করে দেওয়া। দেখো, মেক ভিজিবল বাই আনকাভারিং ইট, রিভিল দ্য ট্রু অবজেকশনেবল নেচার অফ সামথিং, মানে প্রকাশ করে দেওয়া। ডিসপ্লে করা মানে তোমার জানা ছিল না তোমাকে জানিয়ে দেওয়া। এটা হচ্ছে কি এক্সপোজিটরি প্যারাগ্রাফ। কি কথা বোঝা গেল? হ্যাঁ, দেখো এক্সপোজিটরি মানেটা কি। দেখো
দে ইন্টেন্ডেড টু এক্সপ্লেইন অর ডেসক্রাইব সামথিং, তাই তো। এক্সপোজিটরি মানে যে ডেসক্রিপটিভ, তাই তো, এটাও এক ধরনের ডেসক্রিপটিভ, কিন্তু ওর বিশেষ পার্থক্যটা হলো যে ওখানে আমরা এক্সপোজ করছি কোনো কিছু জানার, কেউ কোনো কিছু জানতো না, তাই তো, সেই বিষয়টা কাউকে জানানো, এরকম। এটাও এক ধরনের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, মনে থাকবে। জি স্যার। হ্যাঁ, তাহলে বলছে কি, দেখো এক্সপোজিটরি মিনস, দেখো ইন্টেন্ড টু এক্সপ্লেন অর ডেসক্রাইব সামথিং। এখানে কি করা হয়, অ্যান এক্সপোজিটরি প্যারাগ্রাফ প্রোভাইডস আ ক্লিয়ার ফোকাস এক্সপ্লেনেশন অফ আ পার্টিকুলার টপিক, প্রসেস অর সেট অফ আইডিয়াস। ইট ডাজ নট সেট আউট টু প্রুভ আ পয়েন্ট। এর উদ্দেশ্য কোনো কিছুকে প্রুভ করা না, বরং জাস্ট টু গিভ আ ব্যালেন্স ভিউ অফ ইটস সাবজেক্ট ম্যাটার, তাই তো। এর ব্যালেন্স ভিউ সম্পর্কে জানানো, যে এটা এই, এটা কি করে, এক্সপোজিটরি প্যারাগ্রাফে আ পারসন গিভস ইনফরমেশন থ্রু দ্য এক্সপ্লেনেশন অফ সাবজেক্ট, গিভিং ডিরেকশন, শোয়িং হাউ সামথিং হ্যাপেন্স, ইত্যাদি ইত্যাদি, মানে একটা প্রক্রিয়া সম্পর্কে তোমাকে জানানো। এটা অনেকটা, দিস কাইন্ড অফ প্যারাগ্রাফ ইজ লাইক নন ফিকশন রাইটিং। তোমরা কি অফ স্টাডিজ পড়েছো? অফ স্টাডিজ পড়েছো? আমি তো পড়াই নাই প্যারাগ্রাফ ইয়াতে, তোমার প্রোজে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা এসে, ওটাও কিন্তু একটা এসে, ঠিক আছে তো। ওই এসেতেও কিন্তু এই ভাগগুলোই আসবে। প্যারাগ্রাফ যদি ভালো করে পড়ো, তাই এসে আমাদের একদিন সময় লাগবে, কারণ প্যারাগ্রাফের যা আলোচনা করা হচ্ছে এসেতেও আমাদের সেই আলোচনায় থাকবে, কিছু পার্থক্য থাকবে শুধু পার্টে। তাই বলছে নন ফিকশন রাইটিংয়ের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের এই এক্সপোজিটরি প্যারাগ্রাফ। কেমন কি, ওখানে কি কি এক্সপোজ করছে, এক্সপোজটা কি, সে স্টাডির উপকারিতা কি, তাই তো, স্টাডির কাজ কি, স্টাডি কি কি করে, এইগুলো নিয়ে কথা বলা হয়েছে। অতএব ইন ফ্যাক্ট অ্যান এক্সপোজিটরি প্যারাগ্রাফ ইজ আ মুড অফ রাইটিং ইন হুইচ দ্য পারপাস অফ অথর ইজ টু ইনফর্ম, এক্সপ্লেইন, ডেসক্রাইব অর ডিফাইন হিজ অর আ সাবজেক্ট টু দ্য রিডার। যেমন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, রোল অফ উইমেন ইন আওয়ার সোসাইটি, এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে জনগণকে জানানো যে কী কী কারণে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, আনএমপ্লয়মেন্টের প্রবলেমগুলো কী কী। তারপরে উইমেনদের, আমি একজন উইমেনকে জানাচ্ছি বা একজন মেয়েকে বলতেছি যে সমাজে তোমাদের ভূমিকাগুলো কী কী, তাহলে আমি তার কাছে কি এক্সপোজ করছি না, আমি তাকে জানাচ্ছি না যে তোমার এই কাজগুলো তুমি করতে পারো, তোমার এই ভূমিকা রয়েছে, এগুলো জানাতে হচ্ছে। তো এরকমভাবে কোনো কিছু ডেসক্রাইব করে, তাই তো, জনগণকে জানানো, একটা ক্লিয়ার ফোকাস এক্সপ্লেনেশন দেওয়াটাই হচ্ছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ। জাস্ট এখানে এক্সপ্লেন করা, কাউকে বোঝানো না, ঠিক আছে তো, মানে কাউকে পার্সুয়েস। এখানে দেখো এটার মধ্যে পার্থক্য বুঝতে পারবা, আর্গুমেন্টেটিভ আর পার্সুয়েসিভ প্যারাগ্রাফ, এর মধ্যে পার্থক্য কি। এটার মাধ্যমে তো আমরা বুঝতেই পারতেছি আর্গুমেন্ট মানে কি। আর্গুমেন্ট মানে কি বলো তো? যুক্তি বা তর্ক। যুক্তি দেখানো, মানে কাউকে তুমি বোঝাচ্ছ। আর্গুমেন্ট করা মানে কেউ তোমার সাথে কথা বলছে, তুমি তাকে তোমার আর্গুমেন্ট দিয়ে তোমার পক্ষ নিয়ে কথা বলছো। আর পার্সুয়েসিভ মানে হচ্ছে তোমার আর্গুমেন্ট দিয়ে তুমি কাউকে পার্সু করছো। পার্সু করা মানে কি, বোঝানো, বুঝিয়ে তাকে তোমার পক্ষে নিয়ে আসা। তাহলে আর্গুমেন্টেটিভ বা পার্সুয়েসিভ প্যারাগ্রাফ মানে হলো, এখানে আমি কোনো কিছু ডেসক্রাইব করব, কিন্তু ডেসক্রাইব করব এমনভাবে যে আমি আমার রিডারকে কনভিন্স করব, বোঝানোর চেষ্টা করব যেটা এই জিনিস। আর বাকিগুলোতে আমি জাস্ট ডেসক্রাইব করব, সে বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, তাই তো। আমার দরকার ছিল তাকে বিষয়গুলো জানানো, আমি জানিয়ে দিলাম, এটা হচ্ছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ। আর এখানে শুধু জানানোই উদ্দেশ্য না, জানিয়ে তাকে কনভিন্স করাও আমার উদ্দেশ্য, ঠিক আছে। এই জন্য হচ্ছে আর্গুমেন্টেটিভ আর পার্সুয়েসিভ প্যারাগ্রাফ। তাই বলছে দেখো, অ্যান আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ alternatively called as persuasive paragraph tries to convince the reader that a particular point of view is worthy of consideration. যেমন the importance of learning English, the importance of learning English। এখানে আমাদের কাজ কি হবে বলো তো? একজন স্টুডেন্টকে বোঝানো কেন তুমি ইংরেজি শিখবা, তাই না? সেখানেই তো আমরা ইম্পর্টেন্সটা দেখাবো। তাহলে তাকে আমি এমন কিছু বিষয় বলবো যেগুলো দিয়ে আমি আর্গুমেন্ট করব বা পার্সু করব যে তোমার ইংরেজি শেখা দরকার, এইটা। তাই বলছে দেখো, ইট স্টার্ট উইথ আ টপিক সেন্টেন্স হুইচ স্টেটস অ্যান অপিনিয়ন অ্যাবাউট সামথিং, দ্য বডি গিভস, ওই একই কথা। এর এইমটা কি, দ্য মেইন এইম অফ অ্যান আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ ইজ টু মেক অ্যান ইফেক্টিভ আর্গুমেন্ট। আমার উদ্দেশ্য হলো আর্গুমেন্ট করা, তর্কে যাওয়া। এবং আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফস আর রিটেন অ্যাজ ইফ দ্য রাইটার ইজ অ্যাটেম্পটিং টু কনভিন্স দ্যার অডিয়েন্স টু অ্যাডপ্ট আ নিউ বিলিফ অর বিহেভিয়ার, মানে কোনো কিছুকে গ্রহণ করতে বা বিশ্বাস করতে কাউকে কনভিন্স করা হচ্ছে। যেখানে এক্সপোজিটরি প্যারাগ্রাফের উদ্দেশ্য ছিল কি, কোনো কিছুকে জাস্ট ক্ল্যারিফাই করা, কাউকে জাস্ট জানানো, এটা হচ্ছে এক্সপোজিটরি প্যারাগ্রাফের কাজ ছিল। কিন্তু পার্সুয়েসিভ প্যারাগ্রাফের কাজ হলো একটা ইস্যুতে একটা স্ট্যান্ড নেওয়া, মানে তুমি তার পক্ষ নেওয়া, পক্ষ নিয়ে আর্গুমেন্টে যাওয়া, এবং আর্গুমেন্টে গিয়ে তুমি তোমার রিডারকে বোঝাবা যে তোমার এটা কি করা উচিত, ঠিক আছে, এইটা। তাই বলছে দেখো,
যে সিম্পলি হ্যাভিং আ ভিউ পয়েন্ট আর সাপোর্টিং এভিডেন্স ইজ নট এনাফ টু রাইট আ স্ট্রং পারসুয়েসিভ, বরং এটার লেখা উদ্দেশ্য কি, এখানে তোমাকে শুধুমাত্র তথ্য দিলেই হয় না, বরং তোমাকে এখানে কি করতে হবে, আর রাইটার মাস্ট অলসো হ্যাভ স্ট্রং অর্গানাইজেশন। যেমন হচ্ছে ফেসবুক ইভিলস অফ অ্যাডিকশন, ফেসবুক ইভিলস অফ অ্যাডিকশন, তাহলে ফেসবুক যে ইভিল এটা আমি ডেসক্রাইব করে আমি কাউকে কি কি করছি, ফেসবুক ইউজ করার জন্য বলতেছি না ফেসবুক ইউজ না করার জন্য বলতেছি? ইউজ না করার হ্যাঁ, জন্য। যখন আমি বলছি ইভিলস অফ অ্যাডিকশন, আমি নিশ্চয়ই এখানে ডেসক্রাইব করব অনেক কিছু ইভিল বিষয় বা খারাপ বিষয় দেখাবো, দিয়ে একজনকে বলবো যে এত বেশি ফেসবুক ইউজ করা ঠিক না। তা বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর কাজ কি, আমি অনেস্টির পক্ষ নিয়েছি তাই না, অনেস্টিকে বেস্ট পলিসি বলতেছি, বলে আমি জনগণকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সবার অনেস্ট হওয়া উচিত, এই তো, তার মানে আমি পার্সু করতেছি আর্গুমেন্টেটিভ ওয়েতে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, কারণ আমি ইম্পর্টেন্সগুলো দেখিয়ে কাউকে ইংরেজি শেখার জন্য উৎসাহ দিচ্ছি। তার মানে যে প্যারাগ্রাফগুলোতে মনে হবে যে আমি যা কিছু ডেসক্রাইব করব তার একটা উদ্দেশ্য হবে যে কাউকে উৎসাহ দেওয়া, কোনো কিছু করার জন্য কনভিন্স করা, পার্সু করা, তখনই সেই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফকে আমরা বলবো হচ্ছে আর্গুমেন্টেটিভ অথবা পার্সুয়েসিভ প্যারাগ্রাফ। কি কথা বোঝা গেল? জি স্যার। তাহলে আমরা পড়লাম হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ, তারপরে পড়লাম ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, তারপরে পড়লাম এক্সপোজিটরি প্যারাগ্রাফ, তারপরে পড়লাম আর্গুমেন্টেটিভ বা পার্সুয়েসিভ প্যারাগ্রাফ। ঠিক তো? পার্থক্যগুলো বুঝে নিব। এখানে একটা করে প্যারাগ্রাফ কিন্তু আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, প্রত্যেকটার একটা করে প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, তোমরা একটু পড়ে নিবা। এবার হচ্ছে কম্প্যারিজন প্যারাগ্রাফ। কম্প্যারিজন প্যারাগ্রাফ কি? তুলনামূলক। দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, তাই তো? দুটা জিনিসের মধ্যে আমি আলোচনা করব। এখানে অবশ্যই একটা জিনিস হবে না, দুটা জিনিস থাকতে হবে, অবশ্যই দুটা জিনিস থাকতে হবে, এবং এই দুটা জিনিসের মধ্যে আমি পার্থক্য কি তা দেখাবো না। কম্প্যারিজন প্যারাগ্রাফের উদ্দেশ্য হলো সিমিলারিটি দেখানো, তার মধ্যে ভিন্নতা কি আছে তা আমার দেখানো উদ্দেশ্য না। তার জন্য একই প্যারাগ্রাফের নাম কম্প্যারিজনও হতে পারে, কন্ট্রাস্ট হতে পারে, কারণ কন্ট্রাস্ট প্যারাগ্রাফে কি করা হয়, দেখো কন্ট্রাস্ট প্যারাগ্রাফে শো দ্য ডিসিমিলারিটিস অর ডিফারেন্স বিটুইন টু পার্সনস থিং ইত্যাদি ইত্যাদি, তার মানে দুটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে যদি ভিন্নতা দেখানো হয় তাহলে তার নাম হবে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, আর দুটা বিষয়ের মধ্যে কম্পেয়ার করে যদি সাদৃশ্য দেখানো হয় তাহলে তার নাম হবে কম্প্যারিজন প্যারাগ্রাফ। ঠিক তো? হ্যাঁ, এখন তাই বলছে এখানে কি হয় দেখো, দিস কাইন্ড অফ প্যারাগ্রাফ ডিসকাস হাউ টু থিংস আর অ্যালাইক অর লিস্ট আ ফিউ অফ দেয়ার সিমিলারিটিস, মানে তারা কিভাবে এক এবং এদের মধ্যে সিমিলারিটি কি। যেমন ফুটবল অ্যান্ড ক্রিকেট, এই কম্প্যারিজন প্যারাগ্রাফে আমরা কি ভিন্নতা নিয়ে আসবো নাকি সিমিলারিটি নিয়ে আসবো, যে কোন কোন দিক থেকে, হ্যাঁ, তাহলে কোন কোন দিক থেকে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে সিমিলারিটি রয়েছে, কোন কোন দিক থেকে বলো তো, একটু বলতে পারবা সিমিলারিটি কি কি বলতে পারবা? প্লেয়াররা কি সেম, হ্যাঁ, প্লেয়ারে কি 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 আছে, প্লেয়ার কয়জন, দলের সংখ্যার সাথে মিল আছে। হ্যাঁ, সংখ্যার সাথে মিল আছে। তারপরে এটা বিনোদনের জন্য খেলা হয় নাকি, এরও একটা ফিল্ড লাগে, ওরও একটা ফিল্ড লাগে, লাগে কি না? ফুটবলের একটা বল লাগে, ক্রিকেটও একটা বল লাগে, তাই তো? ফুটবলের প্লেয়াররাও জার্সি পরে খেলে, ক্রিকেটও, মানে যেগুলো মিল আছে, যেখানে ভিন্নতা আছে সেটা আনবই না আমরা। দেখো এখানে আমরা দিয়েছি তাই না, এখানে মিউজিক এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে সিমিলারিটি দেখানো হয়েছে, সানসেট এবং সানরাইজের মধ্যেও সিমিলারিটি। এই প্যারাগ্রাফগুলোকেই আমরা আবার কন্ট্রাস্টের মধ্যে আনতে পারি। দেখো এই জায়গায় ক্রিকেট অ্যান্ড ফুটবল, কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেটিক, মানে এখানেও আমরা কি ভিন্নতা নিয়ে আসবো, তাই তো? এইভাবে যেমন ক্রিকেট এবং ফুটবল এখানে আমরা দেখিয়েছি কী কী কারণে তারা ভিন্ন। যেমন ক্রিকেট ইজ টাইম কনজিউমিং হোয়ার অ্যাজ ফুটবল হ্যাজ এ শর্টার ডিউরেশন, এটা একটা ভিন্নতা। ক্রিকেট তাই বলছে ইজ নট ফ্যামিলিয়ার, কিন্তু ফুটবল সবার জায়গায় ফ্যামিলিয়ার। ক্রিকেটে স্মল বল থাকে, ফুটবলে বড় একটা বল থাকে, ঠিক আছে তো? ইউজুয়ালি দ্য ক্রিকেট প্লেয়ার ওয়ার ট্রাউজার্স অ্যান্ড শার্টস, আর ফুটবল প্লেয়াররা কী করে, শর্টস অ্যান্ড জার্সি। এখানে গোলকিপার থাকে ফুটবলে, ক্রিকেটে থাকে কি, ক্রিকেট ম্যাচে কি থাকে, উইকেট কিপার নাকি? এখানে গোলের মাধ্যমে ভিক্টরি অর্জন করা হয়, এখানে রান এবং উইকেটের মাধ্যমে বিবেচনা করা হয়। এইভাবে ভিন্নতাটা দেখানো হয়েছে। এবার হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। তার মানে কি, যে প্যারাগ্রাফে আমি ভিন্নতা এবং কি করব, সাদৃশ্য দুটাই দেখাবো, সেখানে হবে কি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। যেমন এই ফুটবল এবং ক্রিকেট, তাই না, এর আমি ভিন্নতা এবং সাদৃশ্য দুটাই একই প্যারাগ্রাফে যদি দেখায় তখন হবে কি কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, সিম্পলি বুঝে নাও।
যেমন ক্রিকেট ফুটবল দিয়ে দেখিয়েছি। প্রথমে আমরা কি করব, সিমিলারিটি দেখাবো, তারপরে আমরা ভিন্নতা দেখাবো একই প্যারাগ্রাফের ভিতরে। তো এই হলো আমাদের কতগুলো মোটামুটি নাম। তাহলে কি নাম পড়লাম একজন বলো দেখি, অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। ন্যারেটিভ প্যারাগ্রাফ, আচ্ছা প্যারাগ্রাফ, বলো, হ্যাঁ একজন বলো, হাতগুলো। এক্সপোজিটরি প্যারাগ্রাফ, হ্যাঁ মিতু বলো। আর্গুমেন্টেটিভ অর পারসুয়েসিভ প্যারাগ্রাফ, কম্পারিজন প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা ভেরি গুড। তাহলে এটা তো মোটামুটি হয়ে গেল। এরপরে আমরা লেকচার 3-তে আসি, যেখানে আমরা আরও কয়েকটা প্রকারভেদ দেখব। দেখো এরপর আমরা চলে যাব হচ্ছে কজ ইফেক্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কজ ইফেক্ট কি, যেখানে কারণ এবং ফলাফল দেখানো হবে, তাই তো? হ্যাঁ, যেমন প্রাইস হাইক, যে কজ অ্যান্ড ইফেক্ট অফ প্রাইস হাইক, কজ অ্যান্ড ইফেক্ট অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, কজ অ্যান্ড ইফেক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন, এরকমভাবে কজ অ্যান্ড ইফেক্ট। আমি জাস্ট বলে যাচ্ছি। ডেফিনেশন কি, যেখানে শুধু ডেফিনেশন দেওয়া হবে, মানে একটা প্যারাগ্রাফে ডিফাইন করা হবে। ডেফিনেশন কি, যেমন গ্লোবালাইজেশন কি, এর ফিচারগুলো কি, টলারেন্স কি, প্যাট্রিয়টিজম কি, এরকম করে কি করছে আমরা ডেফিনেশন দিচ্ছি। এর কি কজ ইফেক্ট হবে, যে কজ অ্যান্ড ইফেক্ট অফ প্যাট্রিয়টিজম বলা যাবে নাকি প্যাট্রিয়টিজম কি সেটা হতে পারে, অথবা দ্য ইম্পর্টেন্স অফ প্যাট্রিয়টিজম সেটা আবার হতে পারে। ইম্পর্টেন্স অফ প্যাট্রিয়টিজম তখন হয়ে যাবে কি পারসুয়েসিভ, তাই তো, বা আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ। এই তাহলে এরকমভাবে আমরা যে প্যারাগ্রাফে আমরা কি করব, জাস্ট ডিফাইন দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ সামথিং, হ্যাঁ, তার কোয়ালিটিগুলো বা ফিচারগুলো জানিয়ে আমরা সেই সম্পর্কে বর্ণনা করব, ডেসক্রাইব করব। সেটা হচ্ছে আমাদের ডেফিনেশন, তাই তো। তারপর হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফে আমরা এক্সাম্পল ইউজ করব, ব্যাপক পরিমাণে এক্সাম্পল ইউজ করব। যেমন অনেক প্যারাগ্রাফ আছে যেগুলোই আমরা আবার এক্সাম্পল প্যারাগ্রাফে ইউজ করতে পারি। যেমন হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা আমরা পারসুয়েসিভ বললাম বা ডেসক্রিপটিভ বললাম, আমরা এটাকে আবার এক্সাম্পল প্যারাগ্রাফে বলতে পারি। কখন বলবো, যখন কি কি ইম্পর্টেন্স রয়েছে সেগুলো আমি উদাহরণগুলো একটার পর একটা দিয়ে যাবো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে করে একটার পর একটা এক্সাম্পল আমি দিয়েছি। বললাম যে দ্য রিজনস অফ দ্য কজেস অফ লোডশেডিং, দ্য কজেস অফ লোড, তাহলে এটা হচ্ছে কজ ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে পড়ে, কিন্তু আমরা বলছি দ্য কজেস অফ লোডশেডিং, তখন এই কজগুলো তুমি তো এক্সাম্পল দিবে নাকি, কারণগুলো কি কি, তখন এটা হয়ে যাচ্ছে কি এক্সাম্পল প্যারাগ্রাফ। তার মানে তুমি কীভাবে বর্ণনা করতেছো তার উপর ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে an example or illustration paragraph is such a paragraph in which we want to explain or clarify something such an object, কিসের মাধ্যমে, by giving example related to the topic। তো এখানে আমরা কি করছি, এক্সাম্পল দিচ্ছি। তাহলে এক্সাম্পল দেওয়া মানে যেমন হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট। তাহলে আমি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন, এখানে আমি কী দিব বলো তো, কিছু অ্যাডভান্টেজেস দিব, কিছু ডিসঅ্যাডভান্টেজেস দিব, তাই তো, কিছু ইউজেস দিব ফেসবুকের মানে ব্যবহার, এবং কিছু অপব্যবহার, এগুলো কি এক্সাম্পল দিব। তাহলে এই জাতীয় প্যারাগ্রাফগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল প্যারাগ্রাফ। কি কথা বোঝা গেল? জি স্যার। সিম্পলি মনে রাখবা। এবার হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। লিস্টিং প্যারাগ্রাফও তেমন কিছুই না, লিস্টিং প্যারাগ্রাফও খুবই সিম্পল একটা প্যারাগ্রাফ, যেখানে কাজ হচ্ছে ওই এক্সাম্পল প্যারাগ্রাফে লিস্টিং প্যারাগ্রাফ হতে পারে, যেখানে লিস্ট করা, যেখানে কাজ হলো কি বিভিন্ন পয়েন্টগুলোকে লিস্ট করে দেওয়া। যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটাও কিন্তু লিস্টিং প্যারাগ্রাফের মধ্যে হতে পারে, তাই তো। অ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন আর ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং মোবাইল ফোন বা ফেসবুক, এই সব কিছুই কি লিস্টিং প্যারাগ্রাফের মধ্যেও আসতে পারে, কারণ এখানে আমি লিস্ট করতেছি। তারপরে দেখো, লিস্টিং প্যারাগ্রাফ ইজ এ প্যারাগ্রাফ কন্টেনিং ডিফারেন্ট আইডিয়াস দ্যাট অল কানেক্ট টু ওয়ান মেইন আইডিয়া। In fact, a listing paragraph consists of the same or similar ideas or item. It is perhaps easiest to think of this as the firstly, secondly, thirdly এরকমভাবে প্যারাগ্রাফ লেখা। এখানে যেমন হচ্ছে কজেস অফ লেবার, এই যে চাইল্ড লেবার, কজেস অ্যান্ড ইফেক্টস অফ, যেমন এই প্যারাগ্রাফটা কি আমরা কজ ইফেক্ট প্যারাগ্রাফ বলতে পারি না, কজেস অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ এটা বলতে পারি। আবার কোয়ালিটিস অফ এ গুড টিচার, এটা কিন্তু আমরা হচ্ছে ওই যে এক্সপোজিটরি প্যারাগ্রাফ বলতে পারি। কোয়ালিটিস অফ এ গুড টিচার মানে কি, গুড টিচারের কোয়ালিটিগুলো এক্সপোজ করতেছি, আমরা জানাচ্ছি এইগুলো হচ্ছে, এটাকে আমরা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বলতে পারি, এটাকে আমরা লিস্টিং প্যারাগ্রাফ বলতে পারি, এটাকে আমরা এক্সাম্পল প্যারাগ্রাফ বলতে পারি, পারি কি না? এই তার মানে আমরা আমাদের মেইন দুই ধরনের প্যারাগ্রাফ হলো ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভ। এবার ডেসক্রিপটিভের মধ্যে এসে আমি কোন দিকে ফোকাস করছি, আমি কি লিস্টিং ধরে ফোকাস করছি, আমি কি এক্সাম্পল ধরে ফোকাস করছি, আমি কি আর্গুমেন্টেটিভ দিয়ে ফোকাস করছি, নাকি পারসুয়েসিভ, এটার উপর ডিপেন্ড করে আমি প্যারাগ্রাফের নামগুলো ভিন্ন ভিন্ন করতে পারি। ঠিক আছে? এবার হচ্ছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ। কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো আমরা ক্লাসিফাই করি। ক্লাসিফাই মানে কি, বিভিন্ন শ্রেণী নির্দেশ করি।
তাহলে এখানে কি করি আমরা, দেখো এটাও এক ধরনের কিন্তু এক্সপোজিটরি প্যারাগ্রাফ, এবং এটা আমরা শুরু করি কি ক্যাটাগরি দিয়ে। এখানে আমরা ক্যাটাগরি দিই। ক্যাটাগরি কেমন, যেমন ধর্ম, কত ধরনের পৃথিবীতে ধর্ম আছে, তাই না? বা কত ধরনের আছে, ভাষা আছে, বা কত ধরনের সাহিত্য আছে, বা কত ধরনের ফল আছে, কত ধরনের দেশ আছে, কত ধরনের মানুষ আছে। এরকম ধরন বা ক্যাটাগরি আমাদের উদ্দেশ্য হবে যে প্যারাগ্রাফের, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ। তারপর দেখো, দিস কাইন্ড অফ প্যারাগ্রাফ মেইনলি ডিফাইন্স আ সাবজেক্ট ক্লিয়ারলি অ্যান্ড ক্যাটাগরিজ ইট ইনটু ডিফারেন্ট টাইপস অ্যান্ড ক্লাসেস। দেখো এখানে টাইপস অফ লিটারেচার, টাইপস অফ রিলিজিয়ন, কাইন্ডস অফ বুকস। যেমন আমাদের অফ স্টাডিজে কত ধরনের বই দেখানো হয়েছে বলো তো, কী কী ধরনের বই বলেছেন উনি আছে? কত ধরনের মানুষ আছে বই পড়া অনুসারে? এরকম ধরন দিই 3 ধরনের, তাই না? কেউ বই পড়তে পছন্দ করে, কেউ ঘৃণা করে, তাই তো, কেউ প্রশংসা করে, আর কেউ কি করে, ইউজ করে। এরকমভাবে কিছু বই আছে জাস্ট পানির মতো, ও ঢকঢক করে গেলে নিতে হবে। কিছু বই আছে জাস্ট টেস্ট করতে হবে, পুরোটা পড়া যাবে না। আর কিছু বই আছে খাইতে হবে এবং ডাইজেস্ট করতে হবে, নাকি? এরকমভাবে তিনি দেখিয়েছেন ইম্পর্টেন্সগুলোকে। তাহলে এই ব্যাপারগুলোকে দেখানো, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ। তারপর হচ্ছে প্রসেস প্যারাগ্রাফ। প্রসেস প্যারাগ্রাফ কি, যেখানে একটা প্রসেস চাই, যেমন হাউ টু মেক আ কাপ অফ টি, হাউ টু বি আ গুড স্টুডেন্ট, হাউ টু লার্ন ইংলিশ। এগুলো হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া নির্দেশ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো, আ প্রসেস প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্স দ্যাট টেলস দ্য সিকোয়েন্স অফ ডুইং সামথিং। A process paragraph consists of a series of connected steps. The steps must be logical and chronological. ওই যে বলে হাউ টু মেক আ কাপ অফ টি, তাই না? আমরা ছোটোবেলায় পড়ছি না? A process paragraph either describe how to perform a certain task or describe the process of happening something. যেমন হাউ টু বি আ গুড স্টুডেন্ট, হাউ টু মেক আ কাপ অফ টি, হাউ টু মেনটেন আ গুড হেলথ। এগুলো হচ্ছে কি আমাদের প্রসেস প্যারাগ্রাফ। তারপর হচ্ছে কি প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের ভিতরে আমরা একটা প্রবলেম তুলে ধরবো এবং সেই প্রবলেমের সলিউশন দেখাবো। এটা ওই যে কজ ইফেক্ট প্যারাগ্রাফের কিছু অংশে চলে আসতে পারে। দেখো, আ প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ আইডেন্টিফাইজ আ প্রবলেম অর প্রবলেমস অ্যান্ড রিকমেন্ডস আ প্লাউজিবল সলিউশন। তাহলে প্রথমে তো আমরা এখানে প্রবলেমটাকে ডিফাইন করব, আইডেন্টিফাই করব, তারপরে অনেকগুলো সলিউশন আমরা দেখাবো। ঠিক আছে তো? দেখো এখানে কি, স্টুডেন্টস ফেলার ইন ইংলিশ, স্টুডেন্টস ফেলার ইন ইংলিশ, এটা কী কী প্যারাগ্রাফ হতে পারে বলো তো? ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এক্সপোজিটরি প্যারাগ্রাফ, নাকি? এবং স্টুডেন্টস ফেলার এটা একটা প্রবলেম, এই প্রবলেমের প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ হতে পারে। হ্যাঁ, তা এখন আমরা কি টপিক সেন্টেন্স দিয়ে কি লিখছি তার উপর ডিপেন্ড করছে আমাদের প্যারাগ্রাফের ধরনটা কেমন হবে। তো এই হচ্ছে মোটামুটি আমরা কিছু বিষয় পড়লাম। এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আছে, এত জানার দরকার নেই। যেগুলো মোটামুটি জানলাম এগুলোকেই একটু বুঝতে পেরেছো কিনা সেটা হলো ব্যাপার। এখন কত ধরনের প্যারাগ্রাফ পড়ালাম এই জায়গাতে একটু মনে করো, 30 সেকেন্ড টাইম দিলাম, সবাই মনে করো দিয়ে কে কয়টা বলতে পারে সেটা আমি দেখব। নাম কে কয়টা বলতে পারে সর্বোচ্চ, ঠিক আছে? 14টা পড়িয়েছি, তো কে কয়টা বলতে পারে একটু সময় দিলাম ভাবার জন্য। আচ্ছা, সামিয়া অলি, তুমি বলতে পারবা নাকি? জি স্যার। আচ্ছা, সবাই একটু খেয়াল করবা যে সে কোনটা বাদ দেয়। আচ্ছা, তুমি বলতে থাকো, ধীরে ধীরে বলবা, খুব ধীরে ধীরে বলবা, যাতে আমরা বুঝতে পারি যে তুমি কোনো মিস করেছো কিনা। হ্যাঁ, বলো। ন্যারেটিভ প্যারাগ্রাফ, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এক্সপোজিটরি প্যারাগ্রাফ, আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, কম্প্যারিজন প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, cause and effect paragraph, listing paragraph, definition paragraph, example paragraph, classification paragraph, process paragraph, problem and solution paragraph. আর আছে কেউ কি গুনছো কয়টা বলেছে সে? মোটামুটি 14টাই বলেছে নাকি? তুমি 14টাই বলেছো, কোনোটা বাদ যায়নি। আচ্ছা, ভেরি গুড। আর কারো বলার দরকার নেই। আশা করি তাহলে তোমরা একজনের মাধ্যমে বুঝলাম যে সবাই মোটামুটি কেয়ার করেছো। এবং দেখো, আমরা কিন্তু প্রথমে মুখস্থ করি নাই, বুঝতে বুঝতে মুখস্থ হয়ে গেছে আমাদের, নাকি? মানে পড়তে পড়তে হয়ে গেছে। এক ক্লাসে মোটামুটি আমরা প্যারাগ্রাফ
কাকে বলে, প্যারাগ্রাফের স্ট্রাকচার, গুড প্যারাগ্রাফের ফিচার এবং প্যারাগ্রাফ কত প্রকার কী কী আমরা সব জেনে গেলাম। এর ভিতরে তোমাদের আচ্ছা মিতু কিছু বলবা? মিতু? স্যার আমি আগে হাত তুলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই প্যারাগ্রাফের সাথে রিলেটেড আরও কিছু বিষয় রয়েছে। হ্যাঁ, কেমা বাড়ির বইটা কি তোমাদের কাছে আছে? জি স্যার আছে। আচ্ছা, এখন এই জায়গাতে আমরা আলোচনা করব কয়েকটা বিষয়। অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে কেমা বাড়ির বইয়ে, যে টপিক যে বিষয়গুলো আলোচনা আছে আমাদের সবই হয়েছে। প্যারাগ্রাফ কি, গুড প্যারাগ্রাফ কি, পার্টগুলো কি, বডি কি, হ্যাঁ টপিক সেন্টেন্স কি, দেখো সব কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। ডেভেলপার কি, এই জায়গায় রয়েছে কয়েকটা টপিক কথা। ডিসকোর্স মার্কার্স কি, এই যে যেটা নিয়ে কথা বলছিলাম, ডিসকোর্স মার্কার কি, ট্রানজিশন সিগন্যাল কি, যেগুলো আমরা এর ভিতরে আলোচনা করি নাই। দেখো ইউনিটি, আমরা এখানে ইউনিটি আলোচনা করছি, তাই না? ইউনিটি কি, যেটা আমাদের ইউনিটি একটা ফিচার। তাহলে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউনিটি ইন প্যারাগ্রাফ? ইউনিটি মানে হচ্ছে ওই যে টপিক সেন্টেন্সের সাথে সাপোর্টিং সেন্টেন্সের এবং কনক্লুডিং সেন্টেন্সের মিল, এইটা। তাহলে এখন আমরা তিনটা জিনিস এখানে একটু বোঝার চেষ্টা করবো। একটা হচ্ছে ট্রানজিশন সিগন্যাল কি, ডিসকোর্স মার্কার্স কি, এবং কনটেক্সট মডুলেটর কি। কনটেক্সট মডুলেটরের কাজ কি, এই জায়গাটা আমাদের একটু পড়তে হবে। তাহলে এটার জন্য আমি একটু শর্ট কোশ্চেনে যাচ্ছি। দেখো পার্সুয়েসিভ প্যারাগ্রাফ কি, এগুলো কিন্তু অলরেডি আলোচনা করা আছে, সব কিছু তোমরা একটু রিডিং দিয়ে নিবা। গুড প্যারাগ্রাফের কী কী লাগে যেখানে সব বলা আছে, স্ট্রাকচারগুলো কি সবই বলা আছে, টপিক সেন্টেন্স কি, তার কাজ কি, কোয়েশন কোয়েসিভের মধ্যে পার্থক্য কী দেখো এই জায়গায় দেখিয়েছে। হ্যাঁ, কন্ট্রোলিং আইডিয়া কোথায় গেল সেটা, এই যে কনটেক্সট মডুলেটর। কনটেক্সট মডুলেটরটা একটু ভালো করে বুঝবা। এখন মডুলেট করা মানে বুঝো, মডুলেট করা মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ মডুলেট? একটু মিউট রাখো। হ্যাঁ, মডুলেট মানে হচ্ছে কোনো কিছুকে কন্ট্রোল করা, একটা রূপ থেকে আর এক রূপে নিয়ে যাওয়া, নিয়ন্ত্রণ করা, অ্যাডজাস্ট করা, মানে একটা কথা বলতে বলতে আর একটা কথায় যাওয়া। যেমন মনে করো কোনো একটা প্যারাগ্রাফের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফেসবুক। এখানে কয় ধরনের তথ্য দেখাবো আমি বলো তো? দুই ধরনের, তাই না? এখন প্রথমে আমি অ্যাডভান্টেজ দেখাবো নিশ্চয়ই, যে প্রথমে আমি 5টা অ্যাডভান্টেজ দেখাবো, তারপরে আমি 5টা ডিসঅ্যাডভান্টেজ দেখা যাবো। তাহলে দেখো তো, প্রথমে যখন আমি 5টা মনে করো অ্যাডভান্টেজ দেখানো হয়ে গেল, তারপরে আমি আসবো কিসে? 5 ডিসঅ্যাডভান্টেজেস, তাই না? তাহলে এই যে মাঝখানে কি আসবে, একটা অন্য কোনো সেন্টেন্স আসবে না এই জায়গাতে, যে বুঝিয়ে দিবে যে আমি এখন ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। আমি প্রথমে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছিলাম, বলতে বলতে আমি যদি প্রসঙ্গ চেঞ্জ করি, তাই না, যে অ্যাডভান্টেজ পরবর্তী আমি আলোচনা করবো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, তাহলে কি একটা সেন্টেন্স দিতে হবে না আমাকে, দিয়ে বলতে হবে না যে হাউএভার, আমরা এরকম লিখি না যে হাউএভার দেয়ার আর ম্যানি ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং ফেসবুক, নাকি? এই কথাটা বলা মানে কি? এই কথাটা বলা মানে আমি কি অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো নাকি ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো? ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, তার মানে এইটাকে বলা হচ্ছে মডুলেট করা, কনটেক্সট মডুলেটর। মানে এক তথ্য দিতে দিতে যখন আমি অন্য তথ্যে যাব, তখন আমাকে একটা সেন্টেন্স ইউজ করতে হবে, একটা ফ্রেজ ইউজ করতে হবে, একটা ডিসকোর্স মার্কার বা কানেক্টর ইউজ করতে হবে, যেটা বলে দিবে যে আমরা এখন প্রসঙ্গ চেঞ্জ করছি, করে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। এইটাকে বলা হয় কনটেক্সট মডুলেটর। দেখো, দ্য টার্ম মডুলেটর ইজ ডিরাইভড ফ্রম ইটস ভার্ব ফ্রম মডুলেট, হুইচ মিনস টু অ্যাডাপ্ট অর অ্যাডজাস্ট। তাহলে এর কাজ কি? দেখো, দ্য ফাংশন অফ আ মডুলেটর ইজ টু অ্যাডাপ্ট অর অ্যাডজাস্ট ওয়ান থিং টু অ্যানাদার, মানে একটা সাথে আরেকটাকে লিঙ্ক করে দেওয়া। ইফ দ্য রাইটার ওয়ান্টস টু এক্সপ্রেস 2 আইডিয়াজ ইন 1 প্যারাগ্রাফ, তাহলে একটা প্যারাগ্রাফে যদি তিনি 2টা আইডিয়া দিতে চান, হি রিকোয়ার্স আ কনটেক্সট মডুলেটর টু অ্যাডজাস্ট দেম। তাহলে যে প্যারাগ্রাফে একটা আইডিয়া থাকে সেখানে কি কনটেক্সট মডুলেটর লাগবে? না, লাগবে না। তাই বলতেছে, দেখো, দাস দ্য কনটেক্সট মডুলেটর ইজ আ সেন্টেন্স হুইচ প্রোভাইড আ ট্রানজিশন বিটুইন 2 সেটস অফ আইডিয়াস। ফর এক্সাম্পল, দ্য প্যারাগ্রাফ অন দ্য অ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ ডাজ নট নিড এনি কনটেক্সট মডুলেটর। তাহলে দ্য অ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ, এটার কোনো
কনটেক্সট মডুলেটর দরকার নেই বিকজ ইট ডিলস উইথ অনলি ওয়ান কাইন্ড অফ ডেভেলপার্স, বাট দ্য প্যারাগ্রাফ অন ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ নিডস আ কনটেক্সট মডুলেটর টু পাস ফ্রম ওয়ান সেট অফ ডেভেলপার টু দ্য আদার। তাহলে তুমি ডেভেলপের অ্যাডভান্টেজ দেওয়ার পর এবার তুমি যাচ্ছ ডিসঅ্যাডভান্টেজে। ইন দিস কাইন্ড অফ প্যারাগ্রাফ আর রাইটার ফার্স্ট লিস্ট সাম অ্যাডভান্টেজেস ইন ওয়ান গ্রুপ, then some disadvantages in another group, and between these two groups he will have to write a transition sentence to connect two different sets of ideas such as but these advantages are often ইত্যাদি। যেমন আমি এখানে হাউএভার দিয়ে করেছি, তাই তো? তাহলে এখানে কনটেক্সট মডুলেটর কোনটা? এইটা। তাহলে যে সেন্টেন্সে একটা আইডিয়া থাকবে সেখানে কোনো কনটেক্সট মডুলেটর লাগে না, ঠিক আছে তো? তাহলে কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফে কি লাগবে না মডুলেটর? লাগবে, কারণ প্রথমে কম্প্যারিজন করতেছো, সাদৃশ্য দেখাচ্ছ, তারপরে বৈসাদৃশ্য দেখাবা, তাই না? তাহলে এখানে অবশ্যই মডুলেটর লাগবে। তারপরে যে তোমার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, মেরিট অ্যান্ড ডিমেরিটস, তাই না? এগুলোতে কিন্তু আমাদের কনটেক্সট মডুলেটর দরকার আছে। কি সবার ক্লিয়ার হয়েছে সেন্টেন্সটা? দেখো এবার বলছে হোয়াট ইজ দ্য 5 স্টেপ প্রসেস অফ প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট। তাহলে প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট 5 স্টেজ প্রসেস কি, যেটা আমরা কি করি? একটা প্রথমে আমরা সেই রাইটিংয়ে তো দেখে আসছি প্রি রাইটিং স্টেজে, তাই না? আমরা কি করি? প্রথমে একটা কন্ট্রোলিং আইডিয়া ঠিক করি, হ্যাঁ, ফর্মুলেশন অফ আ কন্ট্রোলিং আইডিয়া অ্যাবাউট দ্য টপিক। তারপর সেগুলো কি করি? এক্সপ্লেনেশন অফ দ্য কন্ট্রোলিং আইডিয়া, মানে একটা প্যারাগ্রাফ যখন লিখবো তখন কি প্রথমে একটা কন্ট্রোলিং আইডিয়া বা টপিক সেন্টেন্স লাগবে, তারপরে বডি প্যারাগ্রাফ লাগবে, তাই না? বডি প্যারাগ্রাফে আমরা কী করবো? কন্ট্রোলিং আইডিয়াকে এক্সপ্লেন করবো, তারপর সেই কন্ট্রোলিং আইডিয়াকে সাপোর্ট করবো, তারপরে অ্যানালাইসিস করবো এভিডেন্স দিয়ে, এক্সাম্পল দিয়ে, তারপরে একটা কনক্লুশন বা সামারি আসবে। এই যে বিষয়গুলো জাস্ট এবার হচ্ছে দেখো ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফ, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ, এক্সপোজিটিভ। এখানে কিন্তু এক্সাম্পলের ভুল আছে, তোমরা একটু খেয়াল করে নিও কিছু কিছু, হ্যাঁ, এক্সাম্পলের ভুল আছে। তবে কিছু কিছু এক্সাম্পল 2-3 জায়গায় ব্যবহার হতে পারে, যেটা আমি আগে বলেছি, যে একই প্যারাগ্রাফ ভিন্ন ভিন্ন জায়গাতে কিন্তু আসতে পারে, মনে থাকবে? শুধু দেখবা যে আমি যে কথাটা বলেছি তার সাথে মিলছে কিনা, এটা একটু খেয়াল করবা। ওকে, তো কানেক্টরস, লিঙ্কার্স, এগুলো তো বুঝতে পেরেছো। কানেক্টর বা লিঙ্কার কি? দেখো এক এক ধরনের প্যারাগ্রাফের জন্য কিন্তু এক এক ধরনের লিঙ্কার্স প্রয়োজন হয় আমাদের। যেখানে আমরা কন্ট্রাস্ট দেখাবো সেখানে কি ভিন্ন ভিন্ন আসবে না, বাট, হাউএভার, এগুলো। যেখানে আমরা কম্প্যারিজন দেখাবো, সিমিলারিটি, তখন সিমিলারলি, লাইকওয়াইজ, মানে একই ধরনের কথা আসবে। যেখানে আমরা কনসেশন করব, দেখো বিপরীতমূলক দেখাবো, তখন দো অল দো আসবে। এক্সাম্পল দিতে গিয়ে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এগুলো লাগাবো। রিজন দেখাতে গিয়ে দাজ, অ্যাজ এ রেজাল্ট এগুলো দেখাবো। একটা কনক্লুশন দিতে গিয়ে ইন সামারি, ফাইনালি, টু সাম আপ এগুলো লাগাবো। কনসিকুয়েন্স বা সিকোয়েন্স দেখাতে গিয়ে ফার্স্টলি, সেকেন্ডলি, নেক্সট, থার্ড এগুলো দেখাবো। এইটাকে একটু তোমরা ভালো করে রিডিং দিবা, যে লিঙ্কার্স বা কানেক্টার্সগুলো কী কী, যেগুলো আমাদের সেন্টেন্সে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে কনটেক্সট মডুলেটর বুঝলাম। এবার হচ্ছে ওই যে কনটেক্সট মডুলেটরটাই হচ্ছে ট্রানজিশন সিগন্যাল। ওই ট্রানজিশন সিগন্যাল হিসেবে কাজ করছে, কারণ কি আমরা ট্রানজিট করছি, তাই তো? ট্রানজিশন দেখাচ্ছি, কানেক্ট করতেছি, হ্যাঁ। এই যে তারপরে দেখো ট্রানজিশন সিগন্যাল আর লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট কানেক্ট ওয়ান আইডিয়া অর অ্যাড কোহেশন। দেখো এই যে কোহেশন টু আওয়ার রাইটিং, they indicate to the reader the relationship between sentences and between paragraphs, making it easier for the reader to understand our ideas. এইগুলোকে আবার বলছে ডিসকোর্স মার্কার্স। এগুলো কি? দেখো ডিসকোর্স মার্কার্স আর ওয়ার্ডস অর ফ্রেজেস সাচ অ্যাজ হাউএভার, ফার্দারমোর, প্রোভাইড আ কানেকশন বিটুইন আইডিয়াস ইন আ রিটেন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে দেখো এরাও কি করছে? কানেক্ট করতেছে, এরাও কানেক্ট করতেছে। অতএব এরাই ট্রানজিশন সিগন্যাল, এরাই ডিসকোর্স মার্কার্স। কি কথা বোঝা গেল? দেখো ইট অ্যাড কোহেরেন্স টু আওয়ার রাইটিং। দেখো ইট অ্যাড কোহেরেন্স টু আওয়ার রাইটিং, ইট অ্যাড কোহেশন টু আওয়ার রাইটিং। ওই যে কোহেশন, কোহেরেন্স একটা স্ট্রাকচারাল, একটা আইডিয়াল, এরকমভাবে। তো এই হলো মোটামুটি আমাদের প্যারাগ্রাফ নিয়ে কথা। তোমাদের কাজ হলো দয়া করে এই শিটটা পড়বা। আমি যে শিটটা দিব সেটাও তো অলরেডি আমি পড়াই দিলাম, পুরোটা রিডিং দিবা। আর কেমা বাড়ির বইয়ের ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো আগামী দিন পুরোটা রিডিং দিয়ে ফেলবা, আগামী ক্লাসের আগেই দিয়ে। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আমাদের মধ্যে এখন বেশ একটু এই যে তোমরা একটু ইয়া করলে আমার ভালো লাগে আর কি, ইন্টারাকশন দেখালে, হ্যাঁ, যে স্যার আসি, বুঝতেছি, কেয়ার করতেছি। তাছাড়া চুপচাপ থাকলে মনে হয় যে নেটওয়ার্কে কি বুঝতেছে না নাকি কথা শুনতেছে না, তখন আমার দেরি হয়। আচ্ছা, এই পর্যন্ত কারো যদি কোনো কথা থাকে বলো একটু। আমি একটু ফাস্ট গেলাম যেহেতু আমাদের সময় কম, আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছি।
এই জন্য একটু তাড়াতাড়ি করলাম। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এখন বলো, না হলে আগামী ক্লাসে বলবা, হ্যাঁ, যে কি সমস্যা। স্যার প্রশ্নে কি এমন কখনো আসে যে কোনো একটা প্যারাগ্রাফের নাম দিল তারপর বললো যে এটা কোন প্যারাগ্রাফের মধ্যে পড়বে? এ পর্যন্ত তো আসেনি, তবে বলতে পারে, সমস্যা না, তুমি একটু এক্সপ্লেন করে বলাই দিবা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, যেহেতু আমাদের প্রত্যেকটা টপিকেরই 3টা পার্ট আছে, তাই না? পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। পার্ট এতে হচ্ছে ব্রিফ কোশ্চেন, পার্ট বিতে হচ্ছে শর্ট কোশ্চেন, পার্ট সিতে হচ্ছে ব্রড কোশ্চেন। আমরা এই 10টা টপিকের মধ্যে কয়েকটা টপিকের পার্ট সি পড়বো না। যেমন প্যারাগ্রাফের আমি কোনো পার্ট সি দিব না, মানে প্যারাগ্রাফ পরীক্ষা আসলে তোমরা লিখবা না, ঠিক আছে? এসে পরীক্ষার আসলে তোমরা লিখবা না, মিনিটস পরীক্ষা আসলে তোমরা লিখবা না, নোটস পরীক্ষা আসলে তোমরা লিখবা না, কারণ এগুলো বড় লিখতে হয় এবং নাম্বার পাওয়া যায় কম, ঠিক আছে? কিন্তু আমরা রিপোর্ট লিখবো, লেটার লিখবো, নোটিশ লিখবো, মেমো লিখবো, প্রেস রিলিজ লিখবো, যেগুলো হচ্ছে ফরম্যাট রিলেটেড, কম লিখেও ভালো মার্ক পাওয়া যায়। এই জন্য আমি প্যারাগ্রাফ থেকে পার্ট সি থেকে কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বলবো, কিন্তু প্যারাগ্রাফের আমি কোনো আনসার দিব না, তোমাদের নিজ দায়িত্বে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে? আমি প্যারাগ্রাফটা নিরুৎসাহিত করে পড়ার জন্য, যে তোমাদের প্যারাগ্রাফ পার্ট সি পড়ার দরকার নেই, পার্ট এ এবং পার্ট বি ভালো করে পড়লেই হবে। কি কথা বোঝা গেল? 8টা কোশ্চেন আসবে, 5টা লিখতে হবে। তাহলে এসে তো অনেক বড় লিখতে হয়, দেখা যাচ্ছে 10 মার্কের জন্য এসে লেখা আর 10 মার্কের জন্য একটা নোটিশ লেখা, কোনটা কম লিখতে হয় বলো তো? তাহলে আমার হুদাই ওই বিশাল বিশাল করে 10-12টা এসে পড়ে গেলাম, দিয়ে দেখলাম এসে কমন নাই, ওটা আমার যাওয়ার তো পড়ার দরকার নেই, এসে লেখারও দরকার নেই। 2-5 পেজ লিখলাম সময় নষ্ট করে, দেখা যাচ্ছে কম পাইলাম। অথচ নোটিশে আমি যদি 1 পেজ 1.5 পেজ লিখি, তাতে আমার কিন্তু মার্ক থাকে। এই জন্য আমি 4টা জিনিস বাদ দিয়ে দিয়েছি, প্যারাগ্রাফ, এসে, নোটস এবং মিনিটস, যেগুলো থেকে আমরা পার্ট সি পড়বো না, শুধু পার্ট এ এবং পার্ট বি পড়বো, মনে থাকবে? তাহলে প্যারাগ্রাফের পার্ট এ এবং পার্ট বি এর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি শেয়ার করে দিব, তোমরা সেগুলো রিডিং দিবা এই 2 দিনের মধ্যে, দিয়ে আমাকে আগামী ক্লাসে বলবা। আগামী ক্লাসে তারপরে আমরা এসে নিয়ে কথা বলবো, ঠিক আছে তো? স্যার কেএম এ বারে শর্ট কোশ্চেন আর ব্রিফ কোশ্চেন ওগুলোও দেখবো? হ্যাঁ, ওগুলো দেখবা, হ্যাঁ, শুধু শর্ট এবং ব্রিফ, ঠিক আছে? পার্ট এ এবং পার্ট বি, প্যারাগ্রাফ দেখার দরকার নেই, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে, অনেকগুলো এসে পড়ে আমার দরকার নেই। কমন আসলে আসবে, না আসলে না আসবে, তোমরা নিজ দায়িত্ব পড়ে নিতে পারো। এটা আমি এটা বলবো যে না পড়তে বেশি করে, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্যারাগ্রাফ নিয়ে কী কী আলোচনা ছিল।